বিসমিল্লাহির রহমানির রহিম। আজ আমাদের ইংরেজির ওরিয়েন্টেশন ক্লাস হবে। এই কোর্সটি বা এই আয়োজনটা ইংরেজি কোর্সে ভর্তি হওয়ার প্রস্তুতির সেশন। এই জন্য এই পুরো আয়োজনে যারা একেবারে বিগিনার তারা উপকৃত হবেন, কিন্তু যারা অলরেডি ইংরেজি পারেন তাদের হয়তো খুব একটা লাভ হবে না। তো আমি কোর্সের ভাইব দেওয়ার জন্য এই আয়োজনের একটা নাম দিয়েছি, এটার নাম হলো ম্যাজিক ইংলিশ। এবং এটার যে টাইটেল আছে বা লোগো আছে, এটার ভেতরে আপনি যদি খেয়াল করেন, আমার হাতে একটা কার্ড আছে। তো এই কার্ডের ভেতরে লেখা ABC। সাধারণত আমরা ইংরেজির বেসিক বলতে বুঝি হলো ABCD। তো এইখানে আরো একটা অক্ষর কম আছে, মানে আমরা এই জার্নি থেকে একেবারে বেসিক ব্যাপারগুলা শিখতে পারবো। হয়তো বেসিক পুরোটা কভারও হবে না। তো কি কি শিখবো এটা নিয়েই মূলত কথা বলবো। কিন্তু আমি যেহেতু শিক্ষক এবং গ্রাফিক ডিজাইন শেখাই, আমি যদি এখন গ্রাফিক ডিজাইন শিখতাম নতুন করে, তাহলে আমি কি করতাম? আমি প্রথমে ইউটিউবে যেতাম এবং সার্চ করতাম যে নতুন স্টুডেন্টরা শিখতে গিয়ে কি কি ভুল করে। আমি ইংরেজি শেখার জন্য ঠিক এই কাজটাই করেছিলাম। আমি ইউটিউবে গিয়েছি এবং সার্চ দিয়েছি যে ইংরেজি শিখতে গিয়ে নতুনরা কি কি ভুল করে, যেন আমরা ওই ভুলগুলো এড়িয়ে যেতে পারি, যেন কিছুটা হলেও শেখার জার্নিটা সহজ হয়। তো আমি যেই জিনিসটা পেয়েছি, প্রায় 10টার মতো টপিক আমি পেয়েছি যেগুলো নতুনরা ভুল করে এবং এগুলো আমাদের এড়িয়ে যাওয়া উচিত। তো চলুন আমি একটু দেখি। আমি আজকের ক্লাসে মূলত দেখাবো যে আমি কোন বিষয়গুলো রেডি করেছি এবং আমি আপনাদের সাথে প্র্যাকটিস করতে চাই। আচ্ছা, এর আগে আমরা মিস্টেকগুলো দেখছি যে কি কি ভুল করে। তো নতুনদের প্রথম যেই ভয়টা থাকে এটা হলো গ্রামারের ভয়, যে তারা মনে করে যে অনেক বেশি বোধহয় গ্রামার শিখতে হবে ইংরেজিতে কথা বলার জন্য। তো এই ভয় দূর করার জন্য শুধু একটা লাইন বলি, বা আমি যেটা জেনেছি এটা হলো যে কথা বলার জন্য যেই গ্রামারগুলো দরকার, এইটা 1 থেকে 2 দিনেই শিখে ফেলা সম্ভব। মানে এত কম পরিমাণের গ্রামার দরকার বা এত সহজ সহজ গ্রামার দরকার। এই জন্য এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নাই। 2 নাম্বার হচ্ছে ভোকাবুলারি। প্রথমে আমি জেনেছিলাম যে ইংরেজিতে প্রায় 1,70,000-এর মতো শব্দ আছে। ভোকাবুলারি মানে শব্দ শেখা। যারা আমার মতো জানেন না তাদের জন্য বাংলা বলছি। তো ইংরেজি শব্দ যে আমরা শিখবো, কতগুলো শব্দ শিখবো? প্রথমে আমি জেনেছিলাম 1,70,000-এর মতো শব্দ আছে। এরপর আমি আরেকটা ভিডিওতে জানলাম যে প্রায় 9 লক্ষর মতো শব্দ আছে। তো নতুনরা মনে করে এত শব্দ যদি আমি না শিখি তাহলে কি কথা বলতে পারবো কিনা। কিন্তু একটা গবেষণার তথ্য জেনেছি আমি যে মাত্র 521টা শব্দ যদি কেউ শিখে, তাহলে সে দৈনন্দিন যত কথা বলার দরকার এই সবগুলো কথা বলতে পারবে, মানে ফ্লুয়েন্টলি বলতে পারবে। তাহলে এই ভয়ের তো আর কারণ নাই। আমরা মিনিমাম ওই 500-600 শব্দ তো শিখে ফেলতে পারি। এটা শিখতে কয়দিন লাগবে? ধরেন 5 দিন লাগলো। এরপরে হলো ভুল করার ভয়। মানে আমি যদি চর্চা করি অথবা কারোর সাথে ইংরেজিতে কথা বলি তাহলে ভুল হবে, সে হাসবে বা আমি লজ্জা পাবো, এই ধরনের ভুলও নতুনদের থাকে। তো এইটা দূর করার জন্য একটা লাইন বলতে পারি, এটা হলো যে আমি ভুল করছি এর মানে হলো আমি প্র্যাকটিস করছি। যেই ব্যক্তি কোনোদিন প্র্যাকটিসই করে না তার তো ভুল হবে না। তো ভুল হওয়াটা এটা একটা প্রমাণ যে আমি প্র্যাকটিস করছি। আর যারা প্র্যাকটিস করে তারাই এগিয়ে যায়, তারাই শিখে। তো ভুল হলো আমাদের শেখার সিঁড়ি। যার ভুল হবে না ও শিখতেই পারবে না। এই জন্য ভুল করা এটা একটা প্লাস পয়েন্ট, এটা ভয় পাওয়ার কিছু নাই। মানে আমি যেগুলো বুঝেছি এগুলো শেয়ার করছি। 4 নাম্বার হলো আমরা চাই যে খুব দ্রুত ফ্লুয়েন্সি চলে আসুক, আমরা খুব অনর্গল ভাবে কথা বলতে পারি খুব দ্রুত সময়ের মধ্যে। কোনো স্কিলই আসলে দ্রুত শেখা যায় না, এটা গ্রাফিক ডিজাইন হোক, ইংরেজি হোক অথবা অন্য কোনো কিছু। ধাপে ধাপে শিখতে হবে। আপনি ধরুন যে আমি আজকে কোনো কিছুই বুঝি না ইংরেজির,
কিন্তু আমি 3 দিন ক্লাস করার পরে বা প্র্যাকটিস করার পরে কিছু কিছু শব্দ বুঝতে পারছি, কিন্তু আমি ইংরেজিতে কথা বলতে পারছি না। তখন যদি আমি চিন্তা করি যে আমি তো ইংরেজিতে কথা বলতে পারছি না, এইটা আমার ভুল ধারণা হতে পারে। কিন্তু তখন আমাকে চিন্তা করতে হবে আমি আগে কিছুই জানতাম না, কিছুই পারতাম না, আমি এখন কিছু কিছু বুঝি। আবার কিছুদিন পরে হয়তো এমন হবে যে আমি ইংরেজি যদি শুনি বা কোনো ভিডিও দেখি তাহলে বুঝি, কিন্তু কথা বলতে পারি না। তখন এইটা চিন্তা না করে যে আমি কথা বলতে পারি না, এটা চিন্তা না করে আমি এটা বলবো যে আগে আমি ইংরেজি 2-1টা শব্দ বুঝতাম, এখন তো আমি অনেক বেশি বুঝি। তো এইভাবে স্টেপ বাই স্টেপ গেলে একটা নির্দিষ্ট সময় পর অবশ্যই আমরা সাকসেস হব ইনশাআল্লাহ। তো প্রত্যেকটা স্কিল শেখার জন্য সময় লাগে। কত সময় লাগে আমি আমাদের গ্রাফিকের ওরিয়েন্টেশন ক্লাসে এটা নিয়ে কথা বলেছিলাম। আচ্ছা, এরপরে 5 নাম্বার যেটা হয় যে নতুনরা শুধু বই পড়ে নিয়ম কানুন শিখে, হ্যাঁ, ইংরেজিতে কথা বলা যাবে না। কাজটা হলো কথা বলা। তো এটার জন্য কথা বলার প্র্যাকটিস করতে হবে। আপনি যদি গ্রাফিক ডিজাইন শিখতে চান এবং শুধু ভিডিও দেখেন তাহলে তো গ্রাফিক ডিজাইন শেখা হবে না। একইভাবে আপনি যদি ইংরেজি বলা শিখতে চান, স্পিকিং শিখতে চান, তাহলে এই মুখ দিয়ে বলতে হবে। তো নতুনরা যেটা করে শুধু বই পড়ে। তো এখান থেকে আমরা যেটা শিখলাম যে আমরা শুধু বই পড়বো না, প্র্যাকটিস করব। আচ্ছা, 6 নাম্বার যেই ভুল করে এটা হলো অনেক বেশি প্রস্তুতি নেয়। মানে হলো সে আগে কথা বলা শুরু করে না, আগে শিখা শুরু করে যে আমি আগে ভালো করে শিখি এরপরে কথা বলবো। এই প্রস্তুতি নিতে নিষেধ করা হয়েছে যে আপনি যতটুকু জানেন অতটুকু দিয়ে কথা বলা শুরু করবেন। আপনি ধরুন যে আপনি একটা শব্দ বলতে চান, একটা বাক্য বলতে চান, 2টা শব্দ আছে, একটা বাংলা জানেন একটা ইংরেজি জানেন, তাহলে একটা ইংরেজি বলেন একটা বাংলা বলেন। মানে যতটুকু পারেন ততটুকু দিয়ে শুরু করেন। হয়তো একটা শব্দ আপনি জানেন না, তাহলে ভুল শব্দ বলেন, তাও বলেন, মানে এটা বলে শিক্ষকরা। তাহলে বেশি প্রস্তুতি কথা বলার জন্য বেশি প্রস্তুতির দরকার নেই। আচ্ছা, 7 নাম্বার যেটা, এটা টোন, কথার টোন, অ্যাকসেন্ট প্রেশার। মানে অনেকেই চিন্তা করে যে যেহেতু ইংরেজি একটা বিদেশি ভাষা, তো আমাদের বিদেশিদের মতো করে শিখতে হবে। তো এইটা আসলে আমার কাছে পুরাটাই অবাস্তব লাগে। হ্যাঁ, পরবর্তীতে এটা শুরু থেকে আমার কাছে অবাস্তব লাগে, এরপরেও একজন শিক্ষকের থেকে আমি শুনেছি যে আসলেই এটা উচিত না। ধরেন আমি বাংলাদেশি মানুষ, আমার কেন অন্য দেশের মানুষের মতো করে কথা বলতে হবে? আমি বাংলাদেশি মানুষ, আমি মানে এই দেশের যে টোন, এই টোনেই কথা বলবো, কিন্তু ইংরেজিতে বলবো। এটাই মানুষ পছন্দ করে। না হলে আমি যদি বাংলাদেশি হয়ে অন্য টোনে কথা বলি, এটা অনেক সময় রোবোটিক লাগে। ঠিক আছে, মানে ন্যাচারাল ব্যাপারটা থাকে না। কিন্তু এরপরেও মানে শুধু অ্যাকসেন্ট শেখার উপরেও কোর্স আছে, তো যাদের প্রয়োজন তারা শিখবে, এটা মন্দ না একেবারে, কিন্তু এটাকে খুব বেশি আমলে নেওয়ার কিছু নাই। 8 নাম্বার যেটা, এটা আমরা যখন কথা বলি তখন আমরা প্রথমে বাংলাতে ভাবি যে আমি কি বলবো, এরপরে আমার মনে মনে যে নিয়ম কানুন শিখেছি এগুলো দিয়ে ইংরেজি বানাই, এরপরে আমরা ইংরেজি শব্দটা বলি। তো যার কারণে এই যে প্রসেস, প্রথমে ধরুন আমি বলবো যে আমি যাব, তাহলে আমি প্রথমে এটা ভাবি যে ইংরেজিতে এটা কি হবে, আই উইল গো, এটা আমি প্রথমে ইংরেজিটা বানাই, এরপরে আমি বলি। তাহলে এই যে প্রসেসটা কয়েকটা ধাপে আমি কাজ করি, যার কারণে ইংরেজি বলাটা স্লো হয়ে যায়। ঠিক আছে, এই জন্য আমরা মানে শিক্ষকরা পরামর্শ দেন যে যেন আমরা ইংরেজিতেই চিন্তা করি। আমরা যেরকম বাংলা কথা বলার সময় কিন্তু আমার অনেক কিছু ভেবে এরপরে বলা লাগছে না, আমি জাস্ট বাংলাতে বলে যাচ্ছি, এরকম ইংরেজিটাও যেন ওইভাবে বলে যাই। তো এটার জন্য কিছু প্র্যাকটিস আছে, প্র্যাকটিস করলে এটা হয়ে যায়। ঠিক আছে, এই জন্য এগুলো নিয়েও টেনশন করার কিছু নাই। আচ্ছা, এরপর যে অনেকেই মনে করে যে এটা শিখতে, মানে ইংরেজি পুরো ব্যাপারটা শিখতে অনেক সময় লাগবে। বলতে কত সময় লাগবে? একটা স্কিল শেখার জন্য তো মিনিমাম একটা সময় লাগবেই, এটা লাগবে। কিন্তু অনেক বেশি বলতে 5 বছর 10 বছর লাগবে না। হয়তো শুধু ব্যাপারগুলা শেখার জন্য, যে কিভাবে শিখতে হয়, মানে কোন কোন স্ট্রাকচার কিভাবে কাজ করে, এগুলা বোঝার জন্য হয়তো আমাদের 1 মাস 3 মাস বা 6 মাস লাগতে পারে। কিন্তু যদি নিয়মিত প্র্যাকটিস করা হয় তাহলে পরবর্তী 6 মাস বা 1 বছরের ভেতরেই মোটামুটি লেভেলের ফ্লুয়েন্সি চলে আসবে এবং আসে।
যদি ইনশাল্লাহ আমাদের প্র্যাকটিস করার সুযোগ হয় তাহলে এই ফলাফল আমরা দেখব। এই জন্য খুব বেশি এটা নিয়ে টেনশন করার কিছু নাই। একটা নতুন কিছু আপনি শিখতে চাচ্ছেন, এটার জন্য অল্প কিছু সময় দিতেই হবে। আরেকটা হচ্ছে কনফিডেন্স, মানে কনফিডেন্স না পাওয়া। ধরুন আপনি কথা বলার সময় কনফিডেন্স পান না, তো এটার জন্য কিছু প্র্যাকটিস আছে। টুকটাক প্র্যাকটিস করলে এই কনফিডেন্স কভার হয়ে যাবে। মানে এইখানে যে ভুলগুলোর কথা বলা হয়েছে 10টা ভুল, তো এর মধ্যে কয়েকটা হচ্ছে ভয়ের ব্যাপার। তো এগুলোর আসলে ওরকম ভয়ের কিছু নাই, কেন নাই এটা বললাম। আর কয়েকটা হচ্ছে যে কিভাবে প্র্যাকটিস করব, এটা একটু বুঝতে পারলেই হয়ে যাবে। আচ্ছা, এরপরে আমি একটু সার্চ করলাম বা রিসার্চ করার চেষ্টা করলাম যে কিভাবে ইংরেজি শিখলে মানে অল্প সময়ে খুব ভালো ইংরেজি শেখা যাবে। তখন আমি যে জিনিসটা পেয়েছি এটা হলো 4টা জিনিস যদি আমরা একসাথে প্র্যাকটিস করি, প্রতিদিন অল্প অল্প করে প্র্যাকটিস করলেও ভালো ফলাফল পাওয়া যাবে। 1 নাম্বার হচ্ছে লিসেনিং। তো লিসেনিং মানে হচ্ছে কোনো একটা কারো ইংরেজি শুনে বুঝতে পারা, এই যোগ্যতা। অথবা একটা ভিডিও দেখে ভিডিওতে কি কি বলা হচ্ছে এটা বুঝতে পারা, এই যোগ্যতাকে বলে লিসেনিং। এরপরে হলো স্পিকিং, মানে আমি নিজে ইংরেজিতে কথা বলতে পারা, স্পিকিং। 3 নাম্বার হলো রিডিং। রিডিং মানে হচ্ছে মনে মনে পড়া না, এটা হচ্ছে জোরে জোরে আওয়াজ করে শব্দ করে পড়া, যেন আপনি নিজে শুনতে পান, রিডিং প্র্যাকটিস। এবং 4 নাম্বার হচ্ছে রাইটিং, লেখা। ঠিক আছে, এই লেখাটা খাতাতে লিখতে হবে এরকম না, আপনি চাইলে মোবাইলেও লিখতে পারেন, নোটে লিখতে পারেন, খাতাতে লিখলে সবচেয়ে ভালো। আচ্ছা, তো এই 4টা প্র্যাকটিস যদি অল্প অল্প করে প্রতিদিন করা হয় তাহলেও একটা সময় পরে ভালো ফলাফল আসে। আচ্ছা, এরপরে চলেন। আচ্ছা, আরেকটা পরামর্শ আমি পেয়েছি। হ্যাঁ, বিভিন্ন পরামর্শ আমি সার্চ করছিলাম যে কিভাবে শিখতে পারি। আচ্ছা, মূল শেখাটা কিন্তু কোর্স থেকেই শিখবো ইনশাল্লাহ, কিন্তু কোর্সে ভর্তি হওয়ার আগে একটু প্রস্তুতির জন্য কি কি করতে পারি, যেহেতু হাতে সময় আছে এজন্য। আচ্ছা, তো কিছু শিক্ষক পরামর্শ দিচ্ছিলেন যে 100 মিনিট প্রতিদিন প্র্যাকটিস করেন। 100 মিনিট, এটা শুনতে অনেক বড় লাগে, কিন্তু আমরা কিন্তু মানে সিদ্ধান্ত নিয়েছি যে প্রতিদিন 3 থেকে 4 ঘন্টা প্র্যাকটিস করব। তো 4 ঘন্টা সম্ভবত কত 240 মিনিটের মতো। ঠিক আছে, তো 240 মিনিট কোথায় আর কোথায় হলো 100 মিনিট, মানে 1 ঘন্টার একটু বেশি সময় লাগবে। 1 ঘন্টা 60 মিনিট, হয়তো আপনার 1.5 ঘন্টা প্লাস এরকম সময় লাগবে। তো ধরেন 2 ঘন্টা, তো 2 ঘন্টা প্র্যাকটিস করলেও এটা কভার হয়ে যায়। এইখানে লিসেনিং, স্পিকিং, রিডিং, রাইটিং এর পাশাপাশি আরো 2টা জিনিসের কথা বলা হয়েছে। বলা হয়েছে লিসেনিং আপনি 20 মিনিট প্র্যাকটিস করবেন, স্পিকিং 30 মিনিট, রিডিং 15 মিনিট, রাইটিং 10 মিনিট। এটা হচ্ছে ভোকাবুলারি, মানে আপনি নতুন নতুন শব্দ শিখবেন 10 মিনিট। এবং শ্যাডোয়িং করবেন হচ্ছে 15 মিনিট। শ্যাডোয়িং জিনিসটা কি? এটা হলো যে আপনি একটা ইংরেজি ভিডিও প্লে করবেন, এটা কোনো নেটিভ স্পিকারের ভিডিও হতে পারে, অথবা কেউ শেখাচ্ছে এটার ভিডিও হতে পারে, কোনো পডকাস্ট হতে পারে। ইংরেজি অনেক পডকাস্ট আছে ইউটিউবে, হ্যাঁ, মানে ইংরেজি শেখানোর জন্যই আছে। তো এগুলো আপনি একটা প্লে করবেন, এটা প্রতিদিন আপনি 2 মিনিট বা 5 মিনিট ভিডিও করতে পারেন, বা 1 মিনিট হলেও চলবে। তো 1 মিনিটের ভিতরে ধরেন যে 10টা বাক্য তারা বলবে, আপনি একটা বাক্য শুনবেন, পজ করবেন, মানে থামাবেন, থামানোর পরে ওই বাক্যটা আপনি নিজে নিজে বলবেন, নিজের মুখে জোরে উচ্চারণ করে বলবেন। এবং বলার সময় ধরুন বললো যে থ্যাংক ইউ, এটা বললো, এখন থ্যাংক ইউটা আপনি আবার বলবেন যে থ্যাংক ইউ। এবং সে যেইভাবে বলবে, যেই টোনে বলবে, যেরকম ইমোশন নিয়ে বলবে, আপনাকে ওই জিনিসগুলা ফলো করতে হবে, যেন মানে ইংরেজিতে আসলেই যেভাবে কথা বলে মানুষ ওই জিনিসটা আসে, যেন শুধু রিডিং পড়ার মতো না হয়, যেন আসলেই রিয়েল কথা বলার মতো একটা ব্যাপার আসে। তো এটাকে বলে শ্যাডোয়িং। আচ্ছা, তো এতটুকু হচ্ছে আমি জেনেছিলাম। এরপরে ইংরেজিতে যদি আপনি কোথাও কিছু সার্চ করেন, যেমন ফেসবুকে বা ইউটিউবে, জাস্ট ইংলিশ শব্দটা লিখে বা ইংলিশ স্পিকিং, ইংলিশ কোর্স লিখে যদি সার্চ করেন, দেখবেন অল্প সময়ের মধ্যে আপনার সামনে অনেক ভিডিও আসতে থাকবে যেগুলোর শিরোনাম হচ্ছে আইএলস। ঠিক আছে, তো তখন আমার কৌতূহল জেগেছে যে আইএলস জিনিসটা কি, একটু বোঝার চেষ্টা করি। তো আইএলস হচ্ছে, দেখেন এটা হচ্ছে শর্ট ফর্ম, এটার ফুল ফর্ম হলো ইন্টারন্যাশনাল ইংলিশ। দেখেন এই যে আই মানে হচ্ছে ইন্টারন্যাশনাল, ই মানে হচ্ছে ইংলিশ, ল্যাঙ্গুয়েজ টেস্টিং সিস্টেম। মানে হলো
ইংরেজি ভাষায় আপনার দক্ষতা কতটুকু এটা যাচাই করার একটা আন্তর্জাতিক পরীক্ষা। তো এই পরীক্ষাতে দেখলাম যে 4টা দক্ষতার উপরে পরীক্ষা নেওয়া হয়। এটাও হলো লিসেনিং, রিডিং, রাইটিং এবং স্পিকিং। আমাদের ওই যে ব্যাপারটা ওটার সাথে কিন্তু মিলে গেছে। তো 4টা এইখানে এই 4টার উপরে পরীক্ষা হয় আলাদা আলাদা। আচ্ছা, এই পরীক্ষা কারা দেয় বা কাদের কাজে লাগে? বিদেশে যারা পড়াশোনা করতে যান বা চাকরি করতে যান অথবা স্থায়ীভাবে বিদেশে থাকবেন এরকম সিদ্ধান্ত নেন, তো অনেক সময় তাদের হচ্ছে আইএলটিএস এর স্কোর দরকার হয়। তো আইএলটিএস এ 0 থেকে নিয়ে 9 পর্যন্ত স্কোর আছে, এগুলাকে বলা হচ্ছে ব্যান্ড স্কোর। আচ্ছা, এবং এই যে 4টা বিষয় এগুলোর উপরে আলাদা আলাদা স্কোর থাকে। তো ধরেন আপনি এই 4টা বিষয় পরীক্ষা দিলেন, যদি দেন আর কি। তো পরীক্ষা দিলেন, দেওয়ার পরে আপনি লিসেনিং এ পেলেন 7, এরপরে রিডিং এ পেলেন 6.5, এরপরে রাইটিং এ 6, স্পিকিং এ 6.5। তো এই সবগুলো মিলে গড় ওভারঅল আপনি পাবেন হচ্ছে 6.5। ঠিক আছে, এইভাবে আর কি। তো এটা স্কোর। এখন এই স্কোরগুলো আমি আবার হচ্ছে বের করেছি যে এখানে যে 9টা স্কোর আছে এগুলোর নাম কি। দেখেন, যারা পরীক্ষা দেয় নাই তারা হচ্ছে স্কোর 0, আর যারা পরীক্ষা দিয়েছে তাদের 1 থেকে শুরু হবে। প্রায় ইংরেজি ব্যবহারই করতে পারে না, মানে হয়তো 2-1টা শব্দ জানে, তো তারা হচ্ছে নন ইউজার। এরপর আছে ইন্টারমিডিয়েন্ট, মানে যারা খুব অল্প বোঝাপড়া আছে ইংরেজিতে, খুব বেশি নাই। এরপরে হচ্ছে এক্সট্রিমলি লিমিটেড, মানে খুবই সীমিত ইংরেজি পারে, অল্প পারে। খুবই সীমিতর পরে হচ্ছে সীমিত পারে, কিছুটা পারে, এটা হচ্ছে লিমিটেড। এরপরে আছে মডেস্ট, মানে মাঝারি ইংরেজি পারে। এরপরে মোটামুটি ভালো, হ্যাঁ, কম্পিটেন্ট, যারা ফ্লুয়েন্টলি ইংরেজিতে কথা বলতে পারে, বেশিরভাগই মোটামুটি 6 পেয়ে যায়, 5-6 এর ভেতরে থাকে। হ্যাঁ, আর যারা আরেকটু ভালো করে, হ্যাঁ, মানে আইএলটিএস এর জন্য প্রস্তুতি নেয়, এরপরে পরীক্ষা দেয়, তারা হচ্ছে কি 7, 8, 9 পর্যন্ত চলে যায় অনেকে। যারা খুবই এক্সপার্ট তারা হচ্ছে 9-এ যায়, আর এছাড়া গুড, ভেরি গুড এর ভেতরে থাকে। ঠিক আছে, তো আমি হচ্ছে কিভাবে বলবো, মানে আদার ব্যাপারই, জাহাজের খবর নিয়ে তো আমাদের লাভ নাই। তো চলেন আমরা হচ্ছে দেখি যে আমরা আমাদের কোর্সে আসলে কি কি শিখবো, ঠিক আছে, বা কি কি প্র্যাকটিস করতে যাচ্ছি আমরা। সবার প্রথমে আমি বাংলিশ রাইটিং দিয়ে শুরু করব। তো আমি চাচ্ছি যারা আমার সাথে প্র্যাকটিস করবে তারা যদি একেবারে এবিসিডিও না জানে, যেন এবিসিডি থেকে শিখে আসতে পারি। এই জন্য বাংলিশ রাইটিং দিব, এটা ইংলিশ না, হ্যাঁ, মানে ইংরেজি শব্দ দিয়ে বাংলা লেখা, এটা দিয়ে শুরু করব। আচ্ছা, এরপর হচ্ছে ইংরেজি অ্যালফাবেট শিখবো। এরপরে শিখবো হচ্ছে ভাওয়েল, কনসোনান্ট, এগুলো শিখবো। এরপরে হচ্ছে কিছু ইউজফুল মেথড শিখবো। এগুলোর মধ্যে আমাদের 5টা ক্লাস হবে। তো এই 5টা ক্লাস বলতে 5 দিন আমরা হচ্ছে কিছু পড়া দিব, এগুলো সবাই মিলে প্র্যাকটিস করব, বাসা থেকে শিখে আসতে হবে, পরে ক্লাসে প্র্যাকটিস হবে, এরকম। আচ্ছা, তো এই 5টার ভেতরে প্রতিদিন আমরা কিছু ভোকাবুলারি শিখবো এবং পাশাপাশি কিছু নিয়ম কানুন শিখবো, সহজ নিয়ম কানুন, যেগুলো ইংরেজি ভাষা শিখতে সাহায্য করবে। এবং এই 5 দিনে প্রায় 600+ শব্দ আমাদের শেখা হবে, এবং প্রতিদিন 100+ শব্দ আমরা শিখব। তো অনেকের মানে প্রশ্ন হতে পারে যে এতগুলা শব্দ যদি শিখি আমরা প্রতিদিন 100, এটা কি মনে থাকবে? এটা তো ভুলে যাব। তো এই ক্ষেত্রে আমি আপনাকে আশ্বস্ত করতে পারি, এটা হচ্ছে এই 600 শব্দের যদি আমরা প্রতিদিন 100 করে দেই, দেখা যাবে আপনি 90টা শব্দ অলরেডি পারেন আগে থেকে। মানে আমরা তো যখন বাংলায় কথা বলি আমরা কিন্তু একবারে পুরোপুরি বাংলাতে বলি না, হ্যাঁ, বা বেশিরভাগ শব্দ দেখা যাবে আমরা মিক্স করে বলি, বাংলা বলি, ইংরেজি বলি, হ্যাঁ, এবং অনেক ইংরেজি আমরা ব্যবহার করি, যার কারণে দেখা যাবে যে এই 100 শব্দের মধ্যে হয়তো আপনি 90টা শব্দ বা 80টা শব্দ অলরেডি পারেন। 100+ দেওয়া হবে, 100 না, ঠিক আছে। তো এর মধ্যে আপনি বেশিরভাগই পারবেন, অল্প কয়টা শব্দ আপনাকে শিখতে হবে। আর কিছু নিয়ম কানুন আমরা শিখলাম। আচ্ছা, এরপরে হচ্ছে আমরা আর্টিকেল শিখবো, ইংরেজির কিছু আর্টিকেল আছে ওগুলো শিখবো। এরপরে হচ্ছে কিছু সহজ স্ট্রাকচার শিখবো, প্র্যাকটিস করব। এরপরে হলো এই যে এতটুকু শেখার পরে এখানে হয়তো আমাদের 5টা থেকে না 7-8টার মতো ক্লাস হবে, বা 7-8 দিন প্র্যাকটিস করার পরে এরপরে আমরা
মানে স্পিকিং স্টার্ট করে দিব, মানে এরপরে প্রতিদিনই স্পিকিং এর হবে, প্র্যাকটিস হবে, ইংরেজিতে কথা বলার প্র্যাকটিস হবে। আচ্ছা, আমরা একেবারে ইয়েস নো থেকে শুরু করব। ধরুন আমরা ইংরেজির কোনো কিছুই জানি না, যদিও আমরা অনেকগুলো শব্দ শিখে আসছি, এরপরে একেবারে ইয়েস নো থেকে শুরু করব, যে কিছুই জানি না, দুইটা শুধু শব্দ শিখলাম, একটা ইয়েস একটা নো। তো অন্তত যদি কেউ আমাকে কোনো একটা প্রশ্ন করে, আমি যদি বলি হ্যাঁ, তাহলে যদি এমন হয় যে আমি ইংরেজি বলতে পারি তার সামনে, তাহলে ইয়েস বলে দিব। যদি কাছের কেউ হয় তাহলে জানিয়ে রাখলাম যে আমরা ইংরেজি প্র্যাকটিস করছি, আমি ইংরেজিতে বলার চেষ্টা করব, সেজন্য হেল্প করে। আচ্ছা, আর যদি এমন হয় যে না আমি অন্য কারোর সাথে কথা বলছি, তাহলে তাকে বাংলায় বলবো হ্যাঁ, কিন্তু মনে মনে বলবো ইয়েস। ঠিক আছে, এভাবে আর কি। এরপরে চলেন, এরপরে হচ্ছে ডেইলি আমরা যেই শর্ট সেন্টেন্স বা ফ্রেজগুলো ব্যবহার করি, এগুলো আমরা হচ্ছে প্র্যাকটিস করব। এরপর আছে বেসিক গ্রামার, স্পিকিং এর জন্য যে বেসিক গ্রামারগুলো লাগে এগুলো প্র্যাকটিস করব। আমি সবগুলো দেখাবো, ঠিক আছে, আমি জাস্ট আগে বলে নিচ্ছি। আচ্ছা, এরপরে হচ্ছে 3 পার্সন শিখবো আমরা। এরপরে হচ্ছে 2 ধরনের সেন্টেন্স হয় ইংরেজিতে প্রাথমিকভাবে, এগুলো শিখবো। এরপর হচ্ছে নিজের ব্যাপারে কথা বলা, এই যে আইএলটিএস পরীক্ষা দিতে গেলেও একটা প্রশ্ন এরকম থাকে যে নিজের ব্যাপারে বলেন, অথবা যে কোনো কোচিং সেন্টারেও যদি আপনি ভর্তি হতে চান ইংরেজির কোনো সেন্টারে, আপনাকে হয়তো এই প্রশ্ন করবে যে আপনি নিজের ব্যাপারে কিছু বলুন। ঠিক আছে, তখন নিজের ব্যাপারে ইংরেজিতে কিছু কথা বলতে হয়, তো ওটা আমরা শিখব। প্রথমে আমরা খুবই শর্ট করে শিখবো, হয়তো 10টা বাক্যের ভেতরে কভার করব। এরপর আমরা মাঝারিভাবে শিখবো, এরপর আরো লং করে শিখবো। আচ্ছা, এরপর হচ্ছে অক্সিলারি ভার্ব শিখবো। আমরা যে ইংরেজিতে কথা বলি এটার ভেতরে ওই যে 2 ধরনের সেন্টেন্সের কথা বললাম, একটা তো মানে ভার্ব দিয়ে হয় আর একটা অক্সিলারি ভার্ব দিয়ে হয়। তো এটা শিখে ফেললে মোটামুটি এই যে বললাম যে সাধারণ কিছু গ্রামার লাগে, অল্প কিছু, এইটা কভার হয়ে যাবে। আচ্ছা, এরপরে হচ্ছে প্রশ্ন জিজ্ঞেস করা, যে ইংরেজিতে আমরা কিভাবে কাউকে প্রশ্ন জিজ্ঞেস করতে পারি, কিভাবে উত্তর দিতে পারি, এগুলো শিখবো। এরপরে আমরা শিখবো হচ্ছে 10 লাইনের স্টোরি, মানে এরকম 10টা গল্প আমি রেডি করেছি, যেখানে ছোট ছোট গল্প আছে, 10 লাইনের গল্প আছে, এগুলা শিখবো। এগুলোর ভেতরে আমাদের বেশ কিছু উপকার আমরা পাবো, তো কি পাবো এগুলা দেখাবো। আচ্ছা, এরপরে সিম্পল আরো কিছু স্ট্রাকচার আছে, এগুলা শিখবো, এবং ভোকাবুলারি হবে সাথে শেখা। এরপরে যে মাইসেলফ এর লং এবং মিডিয়াম, এগুলো শিখবো। এরপরে টেন্স শিখবো, হ্যাঁ, মানে অতীত নিয়ে কিভাবে কথা বলবো, বর্তমান নিয়ে, ভবিষ্যৎ নিয়ে, এগুলো শিখবো। এরপরে হচ্ছে সিচুয়েশন, আমরা সাধারণত কোন কোন সিচুয়েশনে কথা বলি। ধরেন ঘুম থেকে উঠলাম, হ্যাঁ, কিছু কথা বলতে হবে, বাজারে গেলাম, কিছু কথা বলতে হবে, কিছু কেনাকাটা করতে গেলাম, কিছু কথা বলতে হবে, একটা বন্ধুর সাথে দেখা হয়েছে, কিছু কথা বলতে হবে। এরকম 100+ সিচুয়েশনে আমরা কি কি কথা বলতে পারি, এগুলো রেডি করা আছে। ঠিক আছে, তো এই যে আমি বিষয়গুলো আপনাদেরকে দেখাচ্ছি, আচ্ছা সেসব। এরপরে হচ্ছে ওয়াচ ভিডিও, তো ভিডিও, পডকাস্ট, স্টোরি, এগুলো দেখে কিভাবে হচ্ছে লিসেনিং প্র্যাকটিস করতে হয় বা শিখতে হয়, এগুলো হচ্ছে দেখব। এরপরে 2 ভিডিওস 2 বুকস, 2টা ভিডিওর উপরে আমি কমপ্লিট 2টা বই লিখে ফেলছি অলরেডি। ঠিক আছে, প্র্যাকটিস করা হয়নি, আপনাদের সাথে প্র্যাকটিস করব, অলরেডি এটা লেখা হয়ে গেছে। তো এগুলাও লিসেনিং প্র্যাকটিসের জন্য। আচ্ছা, এরপরে হচ্ছে আচ্ছা আমি যে কোর্সে ভর্তি হওয়ার কথা ভাবছি, ইংলিশ থেরাপি, সেখানে যে স্যার, উনি 100 ভিডিওওয়ালা একটা ফ্রি কোর্স দিয়েছেন। ঠিক আছে, ভিডিওগুলা অনেক বড় বড় না, খুব ছোট ছোট, কোনোটা 2 মিনিট, কোনোটা 4 মিনিট, কোনোটা 5 মিনিট, এরকম ছোট ছোট ভিডিও। তো 100 ভিডিওর একটা ফ্রি কোর্স দিয়েছেন। তো ওইখানে যাওয়ার পর হয়তো এগুলাই প্র্যাকটিস করতে হবে প্রথম দিকে। তো ওগুলো যদি আমরা কিছু প্র্যাকটিস করে ফেলতে পারি তাহলে এটা ওইখানে গিয়ে কাজে লাগবে, বা এখানে শেখার অনেক কিছু আছে। ঠিক আছে, তো যেই বিষয়গুলো শেখানো হয়েছে ওগুলো আমি হচ্ছে শিট হিসাবে আমার মতো করে রেডি করছি, যেগুলো আমার কাছে একটু কঠিন লাগে ওগুলো আমি আরেকটু সার্চ করে সহজ করে রেডি করি, এরকম। তো ওগুলো শেয়ার করতে পারি। এরপরে হলো আরেকজন স্যার দেখলাম খুব সহজ ভাষায় ইংরেজি শেখা, ওনার নাম হচ্ছে মারুফ বিল্লাহ। তো আমি যেহেতু মানে একটু ইউটিউব ঘাটাঘাটি করছি, তো ওনার ব্যাপারগুলো আমার কাছে খুব সহজ লেগেছে, তো ওইভাবে আমি কিছু ইংরেজির প্রাথমিক গ্রামারগুলো রেডি করেছি। আচ্ছা, ওগুলোও দেখাবো। আচ্ছা, এরপরে দেখেন, এটা হচ্ছে ফ্লুয়েন্সির সিঁড়ি, কিভাবে আমাদের ফ্লুয়েন্সিটা আসবে। হুট করে আমরা হচ্ছে প্রথম সিঁড়ি থেকে লাস্ট সিঁড়িতে যেতে পারবো না। ঠিক আছে, কিন্তু নিয়মিত যদি প্র্যাকটিস করি একটু একটু করে ইমপ্রুভ দেখবো এবং এটা হবে। সাধারণত
স্কুল কলেজে মাদ্রাসায় যেটা হয় যে স্কুল কলেজে আমি নিজে দেখেছি এরকম কিছু স্টুডেন্টকে যারা হচ্ছে মানে কলেজে পড়ে কিন্তু ইংরেজিতে কথা বলা তো দূরের কথা, মানে কথা রিডিং সে পড়তে পারে না, আমি দেখেছি। আচ্ছা, আবার মাদ্রাসার স্টুডেন্টও কিছু দেখেছি যারা হচ্ছে মানে মাদ্রাসা হিসেবে মাস্টার্স কমপ্লিট করে ফেলছে কিন্তু আরবিতে কথা বলতে পারে না বা আরবি বুঝে না। ঠিক আছে, এই জন্য মাদ্রাসার যেই স্ট্রাকচার বা স্কুল কলেজের যে স্ট্রাকচার এগুলো আসলে মানে বই ভিত্তিক একটা স্ট্রাকচার, এইটা আমাদেরকে মানে শেখাকে কঠিন করে ফেলে। ঠিক আছে, সেখানে সংজ্ঞা থাকে একটা জিনিসের, ধরুন ইংলিশ কি, সেখানে বলবে ইংলিশ হচ্ছে এইটা, এটা আবিধানিক অর্থ, এটা পারিভাষিক অর্থ, এটা এগুলো তো শেখা আমাদের লাভ নাই আসলে, ঠিক না? তো ইংরেজি কিভাবে আবার দেখবেন যে স্কুল কলেজে হয়তো এই ব্যাপারটা নাই, কিন্তু আমি তো মাদ্রাসার স্টুডেন্ট, মাদ্রাসায় এটা দেখেছি যে মাদ্রাসায় যিনি আরবি পড়াচ্ছে, স্পিকিং মানে অ্যারাবিক স্পিকিং যিনি পড়াচ্ছে উনি নিজে আরবিতে ঠিকঠাক মতো কথা বলতে পারে না, আবার যিনি ইংরেজি পড়াচ্ছে উনিও ইংরেজিতে কথা বলতে পারে না। তাহলে উনি নিজেই যদি ইংরেজিতে কথা বলতে না পারে উনি হচ্ছে ইংলিশ স্পিকিং কিভাবে শেখাবে? আর আমরা এটা প্রস্তুতিমূলক ক্লাস করছি এবং আমি শেয়ার করছি, আমি তো আপনাদের শেখানোর জন্য আসিনি, আমি নিজে পারি না। তো সবাই মিলে প্র্যাকটিস করব, করে এরপরে কোর্সে ভর্তি হয়ে শিখবো, এরকম হচ্ছে বিষয়। আচ্ছা, তো এতটুকুই, এতটুকুই। এরপরে চলেন আমি এই ব্যাপারগুলো দেখাই যে এগুলো আমি কিভাবে রেডি করেছি, জাস্ট একটু আপনাদের সাথে শেয়ার করি, এগুলো দেখলে একটু আইডিয়া পাবেন যে আসলে কেমন বিষয়টা। তাহলে প্রথমে এখান থেকে শুরু করি, আমি স্টার্ট যে কি বাংলিশ দিয়ে আমরা স্টার্ট করছি। তো এখান থেকে আমরা যে প্রথমে যাব ওয়ান স্টার্ট, এখানে জাস্ট একটু দেখাই, তাহলে পরবর্তীতে এক একদিন এক একটা প্র্যাকটিস করব। আচ্ছা, এখান থেকে শুরু আমাদের, এখান থেকে শুরু। এখানে ইংরেজির অক্ষরগুলো দেয়া আছে, প্রথমে যেহেতু বাংলিশ তো এই জন্য। তো কিভাবে বাংলা থেকে কিভাবে ইংরেজি হয়, যেমন দেখেন যে ব দিয়ে বি হয়, ম দিয়ে ম হয়, এরকম। তো মা বাবা এগুলো কিভাবে লিখবো, এবং পরবর্তীতে যে আকার হ্রস্ব ইকার কিভাবে দিতে হয় ইংরেজিতে, মানে ইংরেজি শব্দ দিয়ে যদি আমি বাংলা লিখতে চাই তাহলে কিভাবে লিখবো আর কি। ঠিক আছে, এরপরে আমরা এখানে দেখেছি যে এ থেকে নিয়ে জি পর্যন্ত বা জেড পর্যন্ত প্রত্যেকটা অক্ষরের বাংলা কি উচ্চারণ হয় বা বাংলা কোন অক্ষর, এটা দিয়ে এই দিয়ে বাংলার কোন অক্ষর বোঝায়, এরকম। তো এইখানে আবার যে ক খ আছে এগুলা ধারাবাহিক ভাবে আছে, যেমন ক খ গ এগুলা দিয়ে কি কিভাবে কি বোঝায়। তো এগুলো যদি আমরা শিখে ফেলি এরপরে আমরা হচ্ছে যে এগুলা লিখতে পারবো, বাংলাতে যদি লিখি আর কি ফুল, তাহলে এফ ইউ এল ফুল, তো এইভাবে লিখতে পারবো। আচ্ছা, মানে ইংরেজি অক্ষর দিয়ে আমরা বাংলা লিখছি। আচ্ছা, এরপরে এতটুকু শেখার পরে আমরা হচ্ছে এইখানে একটা গল্প লিখেছি, একবারে ছোট্ট 4 লাইনের একটা গল্প, যে একটা ছোট্ট পাখির গল্প, সে সকালে ঘুম থেকে উঠতো, ফুলের সাথে খেলা করতো, সন্ধ্যায় বাড়ি ফিরে যেত, শেষ গল্প। তো এতটুকু। এখন আমাদের কাজ হলো ইংরেজিতে ইংরেজি অক্ষর দিয়ে লিখতে হবে বাংলাটা। যে একটা ছোট্ট পাখির গল্প এখানে আছে। এরপরে হোমওয়ার্ক দিয়েছি, এখানে হোমওয়ার্ক হলো আমিও করব, আমি কিন্তু এগুলো করিনি এখনো, জাস্ট রেডি করেছি। আচ্ছা, তো এরপরে হচ্ছে হোমওয়ার্ক আছে এখানে, এটা হলো নিজের সম্পর্কে কিছু কথা আছে। এটাকে জাস্ট বাংলিশে লিখতে হবে, আমি এখানে বাংলা দিয়েছি, আপনাকে ইংরেজি অক্ষর দিয়ে এগুলো লিখতে হবে। আচ্ছা, এই যে এখানে, ঠিক আছে। তো এই কাজগুলো যারা করবে তারা মানে আশা করি যে ইংরেজির কোন অক্ষর দিয়ে কি লিখতে হয় এটা বুঝবে এবং অনেক ইংরেজি শব্দ পড়ে ফেলতে পারবে মোটামুটি। ঠিক আছে, যদিও এখানে আমরা বাংলিশ শিখলাম কিন্তু অনেক ইংরেজি শব্দও মানে পড়ে ফেলতে পারবে। আচ্ছা, এরপরে আমরা ইংরেজি শুরু করব, এই যে এখান থেকে ইংরেজি শুরু করব। তো ইংরেজি ভাষা কিভাবে তৈরি হয়, কয়টা লেটার আছে, কোন অক্ষরের সঠিক উচ্চারণ কি, এরপর হচ্ছে লেটার অ্যালফাবেট, এরপরে দেখেন এখানে রূপ আছে, এখানে কেস গুলো আছে, ইংরেজির যে কেস আছে ওগুলো, এবং বড় হাতের অক্ষর কোন জায়গায় লিখতে হয়, ছোট অক্ষর কোন জায়গায় লিখতে হয়, এরপরে ভাওয়েল কনসোনান্ট ব্যাপারটা কি, এগুলো কিভাবে সহজে মনে রাখবো বা এটার আসলে কাজটা কি, এই জিনিসগুলো এখানে আছে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমাদের প্রথম ক্লাসের বিষয়। আচ্ছা, এরপরে আমরা দ্বিতীয় ক্লাস থেকে ওই যে কিছু মেথড শিখবো আর ভোকাবুলারিতে ফোকাস করব। আচ্ছা, তো এখান থেকে ক্লাস 1, এটা মানে 1 এর পরে এটা হচ্ছে ভোকাবুলারি শেখার প্রথম ক্লাস। তো এখানে আমরা একটু দেখার চেষ্টা করেছি যে ভোকাবুলারি আমাদের কেন লাগে। ঠিক আছে, ইংরেজিতে যদি আমি কথা বলতে চাই, কলম বলতে চাইলে পেন বলতে হবে,
হ্যাঁ, তো প্যান শব্দটা তো আমার শিখতে হবে। আমি যদি বলতে চাই লাল কলম, তাহলে বলতে হবে রেড প্যান। তখন প্যান তো আমি আগেই পারি, এখন রেড শিখতে হবে, রেড মানে লাল। আমি যদি বলতে চাই আমার লাল কলম, তাহলে মাই রেড প্যান, ঠিক না? তাহলে মাই শব্দ শিখতে হবে। তাহলে এখানে 3টা শব্দ শিখলে আমি এরকম 3টা সেন্টেন্স বলতে পারবো। এরকম যত বেশি শব্দ আমি শিখবো, আমি কিন্তু ইংরেজিতে তত বেশি কথা বলতে পারবো। এই জন্য শব্দ তো শেখা লাগবেই, ঠিক না? কিন্তু মিনিমাম যদি আমরা 500-600 শব্দ শিখে ফেলি, তাহলে আমরা ইংরেজির সারাদিনে যত কথা বলতে হয়, শিক্ষকরা বলেন যে সব কথাই বলা যায়। ঠিক আছে? এই জন্য আমরা এখানে ইংরেজির যে ভোকাবুলারি এটা শিখছি, এবং ছোট্ট 2টা প্রশ্ন, হ্যাঁ, যে হোয়াট ইজ দিস, দিস ইজ অ্যাপেল, এরকম আর কি, দ্য অ্যাপল। তো এখন দেখেন মানে দিস দ্যাট দিয়ে আমরা মূলত এখান থেকে শুরু করেছি। এখানে আমাদের মিশন হচ্ছে 600+ ভোকাবুলারি শেখা, এবং এখানে 25টা ক্যাটাগরি আছে। 25 যেই ক্যাটাগরিগুলো মূলত লাগে, যে বললাম না যে 521টা শব্দ জানলে আমরা মোটামুটি সব কথা বলতে পারি, এই 521-এর চেয়ে এখানে বেশি শব্দ আছে। ঠিক আছে, মানে 600+ শব্দ এখানে আছে। তো কোন ক্যাটাগরির শব্দগুলো জানতে হয়, যেটা জানলে আমরা দৈনিক কথাগুলো বলতে পারি, এটা হচ্ছে এই ক্যাটাগরিগুলো। ঠিক আছে, এটার মধ্যে হচ্ছে পরিবারের সদস্য, যেমন ভাই বোন বাবা মা, এগুলো ইংরেজিতে বলা লাগবে। এরপর হচ্ছে শরীরের অঙ্গ, হাত পা, এগুলো। অনুভূতি, হ্যাঁ, ভালো লাগছে খারাপ লাগছে। গুণাগুণ, ভালো মন্দ সুন্দর, এগুলো। কাজ, হ্যাঁ, কি কোথাও যাচ্ছি, তারপরে খাচ্ছি খেলাধুলা করছি, এগুলো। ফল, বিভিন্ন ফলের নাম, সবজির নাম, প্রাণীর নাম, সময়, তারপর হচ্ছে দিন মাস, এগুলো। ঘরের বিভিন্ন জিনিসের নাম, রান্নাঘরের জিনিসের নাম, বাথরুমের বিভিন্ন জিনিসের নাম, পোশাকের নাম, বিভিন্ন খাবারের নাম। এরপরে আবহাওয়া, স্থান, বিভিন্ন স্থান, বিভিন্ন যানবাহন, পেশা, স্কুল, স্কুল বা একাডেমিক যে বিষয়গুলো আছে এগুলো। এরপরে বাজার বা কেনাকাটা, প্রকৃতি আর প্রযুক্তি, হ্যাঁ। এরপরে প্রশ্ন করার জন্য কিছু শব্দ, আর হচ্ছে একটা শব্দের সাথে আরেকটা শব্দ দিয়ে মানে শব্দকে বড় করা বা কানেক্ট করার জন্য কিছু ছোট ছোট শব্দ আছে, এগুলো। তো এই ক্যাটাগরির শব্দগুলো যদি আমরা শিখে ফেলি, তাহলে যেটা হবে যে আমরা এগুলো শিখে ফেললে তখন আপনি ইংরেজিতে যদি কোনো একটা ভিডিও দেখেন, প্রায় আপনি পুরো ভিডিওর শব্দগুলোই আপনি বুঝতে পারবেন, প্রায় সবগুলো কথাই আপনি বুঝতে পারবেন, এতটুকু যোগ্যতা হবে। আচ্ছা, কিছু কিছু তো নতুন ওয়ার্ড থাকবেই, যেহেতু লক্ষ লক্ষ ওয়ার্ড আছে, এটা তো থাকবেই। কিন্তু লেভেল ধরুন A1 বা A2 এর মোটামুটি সবগুলোই শব্দই আপনি বুঝতে পারবেন, ঠিক আছে, যদি আপনি এগুলো শিখে ফেলেন। আচ্ছা, এরপরে কথা বলার জন্য কথা বলার প্র্যাকটিস করতে হবে, এরপরে হবে। তো আমরা প্রতিদিন এই সিরিয়ালি 5টা করে শিখবো। যেমন প্রথম দিন এই 5ই থাকবে, এই যে ফ্যামিলি, তারপর হচ্ছে বডি পার্টস, ফিলিংস, অ্যাডজেক্টিভ, আর হচ্ছে ভার্বস। এরকম 5টা করে প্রতিদিন থাকবে। তো এই 5টা আমিও শিখবো, আপনিও শিখবেন, এবং আমরা ক্লাসে এসে প্র্যাকটিস করব। ঠিক আছে, এখন এই প্রত্যেকটা, এখানে কিন্তু 5টা করে আমরা শিখবো। এখন এই প্রত্যেক 5টার উপরে মানে প্রত্যেক ক্যাটাগরির উপরে 24টা করে শব্দ আমি দিয়েছি। আচ্ছা, তো চলেন এইখান থেকে আমরা দেখি। জাস্ট এখানে দেখেন, এই যে পরিবারের 24টা প্রয়োজনীয় শব্দ এখানে আছে, এখানে শরীরের অঙ্গের 24টা আছে, এখানে অনুভূতি আছে, এখানে কি আছে, বাংলা আছে, আবার এখানে একটা পিকচার আছে যেন বুঝতে সহজ হয়, পিকচার দেখে শিখলে মনে থাকে বেশি, আর এখানে আছে ইংরেজিটা আছে। তো এইভাবে প্রত্যেকটা এই যে মূল ক্যাটাগরির উপরে 24টা করে শব্দ আছে। এটা হলো আমাদের মানে ভোকাবুলারি শেখার প্রথম ক্লাস। ঠিক আছে, এরপরে যদি দ্বিতীয় ক্লাসে যাই, এখন আর ডিটেল দিব না, দ্রুত আগাবো। ঠিক আছে, দ্বিতীয় ক্লাসে গেলেও আমরা এইভাবে, আচ্ছা এটা তৃতীয় ক্লাস ওপেন হয়েছে, আমরা দ্বিতীয় ক্লাসটা ওপেন করি। এরকম দ্বিতীয় ক্লাসে যদি যাই, তাহলে এখানে অল্প কিছু শেখার বিষয় আছে, আর পাশাপাশি ভোকাবুলারি আছে। এটা হলো দ্বিতীয় সিরিয়ালের ভোকাবুলারি। আচ্ছা, এরপরে 3 নম্বরে গেলে তৃতীয় সিরিয়ালের ভোকাবুলারি। এরপরে 4 নম্বরে যদি যাই, 5 নম্বরে যাই, চলেন আমরা দেখি। তো 4-এর ভেতরেও কিছু অল্প কিছু শেখার আছে, ভোকাবুলারি আছে, এখানে অল্প কিছু শেখার আছে, ভোকাবুলারি আছে। তো এই 6টা ক্লাস করলে আমরা মোটামুটি ভোকাবুলারি আমাদের আয়ত্ত হয়ে যাবে। ঠিক আছে, এবং আমি তো বললামই যে বেশিরভাগ শব্দ আমরা পারি। ঠিক আছে, আমরা যখন শিখবো বা আপনি যদি দেখেন, তাহলে দেখবেন যে বেশিরভাগই পারি। ধরেন যে কোনো একটা অন করি আমি, জাস্ট ভোকাবুলারি এখান থেকে অন করি, চলেন। জাস্ট আমি বোঝানোর জন্য এটা দেখাচ্ছি। ধরেন যে আমরা এখানেই আসলাম, পরিবার, যে মাদার মানে মা, ফাদার মানে হচ্ছে বাবা, অনেকেই এগুলো জানেন। ওয়াইফ মানে যে স্ত্রী, এটা সবাই জানেন। ঠিক আছে, এরপরে ধরেন ব্রাদার মানে ভাই, এটা কে জানে না।
মানে বেশিরভাগ মানুষই এগুলো জানে, ঠিক আছে? তো এরকম আপনি দেখবেন যে বেশিরভাগ জিনিসই আপনি জানেন, ঠিক আছে? বা আমরা ধরুন এখানে আসি, ধরেন টেবিল, চেয়ার, ফ্যান, লাইট, এগুলো তো আমরা প্রতিনিয়ত ব্যবহারই করি, ঠিক না? তো এগুলো তো নতুন করে শিখতে হবে না, শুধু বুঝতে হবে যে টেবিলের ইংরেজি টেবিলই, এটা বুঝতে হবে, এই আর কি। উচ্চারণ নিয়ে আমরা পরে কথা বলবো, এখন হচ্ছে আমরা এখানেই থাকি। আচ্ছা, গেল। তাহলে এইটা গেল আমার এই যে এই পর্যন্ত। এরপরে হচ্ছে আর্টিকেল দেখাই, চলেন। আর্টিকেল, এটার জন্য আমাদের এখান থেকে শিখতে হবে। ধরুন এইখানে আর্টিকেল আছে, মানে এ, এন, দা বা দি, এগুলা কোথায় ব্যবহার হয়, কিভাবে ব্যবহার হয়। আমি খুবই সহজ করে এগুলা প্রেজেন্ট করার চেষ্টা করেছি, কারণ আমি নিজেই কিছু পারি না। এই জন্য আমার বিভিন্ন জায়গাতে প্রশ্ন আসে, ঠিক আছে, যে এইটা কেন হলো, ওইটা কেন হলো, এরকম প্রশ্ন আসে, তখন আমি ওইটার উত্তর খুঁজি এবং এটা করি। ধরুন যে এইখানে ধরেন যে এ অ্যাপেল হবে নাকি, মানে এ অ্যাপল নাকি এন অ্যাপল, কোনটা হবে, ঠিক আছে? তো এখন আমার মনে এটা প্রশ্ন আসছে, যেহেতু এ দিয়েও একটি বোঝায়, এন দিয়েও একটি বোঝায়, আমি কোনটা ব্যবহার করব এবং কেন ব্যবহার করব। তো এগুলোর খুব সহজ করে উদাহরণ দেয়া আছে, যেগুলো কোথায় কোনটা ব্যবহার হবে। ধরুন এই যে দা শব্দটা, এটা কখনো দা উচ্চারণ হয়, কখনো দি উচ্চারণ হয়, তো কখন কোনটা হবে এটা বোঝার জন্য আবার খুব সুন্দর করে এখানে আমি সহজ করে প্রেজেন্ট করার চেষ্টা করেছি। এখানে একটা গল্প আছে, এক গল্পই পুরা ব্যাপারটা কভার আছে, ঠিক আছে? এরপরে আসেন, মানে আর্টিকেল শেখার পরে হচ্ছে ইংরেজির বাক্য। যে আমরা বাংলা যেভাবে বলি, ইংরেজি কিন্তু ওরকম না, ইংরেজি একটু ভিন্ন, ঠিক আছে? কিন্তু খুব সহজ করে আমরা শেখার চেষ্টা করেছি, মানে একটা, এখানে কিন্তু পুরো সবগুলো মিলিয়ে একটা নিয়ম আমি ছোট ছোট করে দিয়েছি যেন বুঝতে সহজ হয়, ঠিক আছে? মানে জাস্ট একটা স্ট্রাকচার এখানে আছে, এবং এই একটা স্ট্রাকচার দেখেন, আমি দেখিনি সরাসরি, এটা শুনেছি। হ্যাঁ, আমি আমার মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড দিয়ে উদাহরণ দিই, বুঝতে সহজ হবে। আচ্ছা, আমাদের মাদ্রাসায়, এই যে বললাম মাদ্রাসা বা স্কুলে বা কলেজে ইংরেজি বা আরবি কেন শিখতে পারছে না, কারণ হলো আমাদের ছোট ছোট বই আছে, যেমন নাহবে মির, হেদায়েতুন নাহু, হ্যাঁ, ছোট ছোট বই আছে। তো এই ছোট বইগুলোর মধ্যে একটা পৃষ্ঠার মধ্যে 15টা 20টা করে নিয়ম দেয়, কিন্তু এগুলার প্র্যাকটিস নাই, ঠিক আছে? হয়তো প্র্যাকটিসের জন্য দুই একটা উদাহরণ দিতে। তো স্টুডেন্টরা যেটা করে যে পুরো বই মুখস্থ করে ফেলে। দেখেন, প্রথমে শিখেছে, বুঝেছে, মুখস্থ করে ফেলে, একজন আরেকজনকে মুখস্থ শোনায়, আমাদের মাদ্রাসায় এটা হয়, কিন্তু সে কথা বলতে পারে না। সে কিন্তু কথা বলার নিয়ম মুখস্থ করেছে, কথা বলতে পারে না। কিন্তু আরব দেশে বা দেখেন, আরব কিন্তু আরবি দেশ এমনিতেই, কিন্তু ওরা বাচ্চাদেরকে কিভাবে শেখায়, ওদের বই হচ্ছে ইয়া মোটা মোটা। ধরেন আমাদের বই হচ্ছে 40 পৃষ্ঠার, ওদের বই হচ্ছে 500 পৃষ্ঠার। ওরা একটা বইয়ের মধ্যে প্রথম পৃষ্ঠায় আপনাকে একটা নিয়ম শেখাবে এবং 10 পৃষ্ঠা প্র্যাকটিস করাবে, ঠিক আছে? তো এইটার কারণে আসলে প্র্যাকটিসটাই হচ্ছে মূল জিনিস। আপনি শিখলেন, প্র্যাকটিস করলেন না, এটা কিন্তু কাজে দিবে না। এই জন্য প্রচুর প্র্যাকটিস করতে হবে। বেশি প্র্যাকটিস করলে ওইটা হচ্ছে আপনার ভেতরে চলে আসবে, তখন আর ওইটা মুখস্থ করা রাখা লাগবে না, এমনিতেই আপনি পারবেন, নিয়ম ভুলে গেলেও আপনি পারবেন। এই জন্য আমরা এখানে একটা স্ট্রাকচার শিখেছি এবং এইখানে 100 লাইন প্র্যাকটিস আছে ওই একটা স্ট্রাকচারের উপরেই। মানে এখানে যে স্ট্রাকচারটা, এখানে সেম স্ট্রাকচারে 100 লাইনের প্র্যাকটিস আছে, ঠিক আছে? এবং এগুলোও সহজ। ওই যে আপনি শব্দ শিখে আসছেন, যে 600 শব্দ শিখে আসছেন, দেখবেন যে এখানে প্রায় সব শব্দই আছে, ঠিক আছে? এই জন্য যে নতুন করে আপনাকে শব্দ শিখতে হবে এমনও না, কিন্তু এরপরেও প্রত্যেকটা জিনিস শেখার জন্য আমি এখানে শব্দ দিয়েছি। যেমন এখানে 6টা লাইন আছে। একটা হচ্ছে ধরেন আই ওয়েক আপ আর্লি। এখন এই যে লাইন, এটার মধ্যে দুইটা মূলত মেইন শব্দ আছে শেখার মতো, একটা হচ্ছে ওয়েক আপ আর একটা হচ্ছে আর্লি। আপনি যদি শব্দের অর্থ না জানেন, আই মানে হচ্ছে আমি, হ্যাঁ, ওয়েক আপ মানে এই যে ঘুম থেকে উঠা, এখানে কিন্তু আছে, আর আর্লি মানে তাড়াতাড়ি, তাই তাড়াতাড়ি ঘুম থেকে উঠা। নিচে আছে আই ব্রাশ মাই টিথ, তো ব্রাশের ইংরেজি এখানে আছে ব্রাশ, টিথের ইংরেজিও আছে, তাহলে এখানে শব্দই হচ্ছে মূলত দুইটা। আই মানে হচ্ছে আমি, মাই মানে আমার, কিন্তু বাড়তি শব্দ হচ্ছে দুইটা, ব্রাশ আর টিথ, এখানে দুইটার অর্থ দেয়া আছে। আবার ধরেন আই ওয়াশ মাই ফেস, এখানেও কিন্তু দুইটাই শব্দ, একটা হচ্ছে ওয়াশ, একটা হচ্ছে ফেস। তাহলে ওয়াশ মানে ধোয়া, ফেস মানে হচ্ছে মুখ। এরকম দেখেন এখানে 6টা লাইন আছে এবং 6 লাইনের জন্য প্রত্যেকটা লাইনে দুইটা করে শব্দ আছে। একটা হচ্ছে কাজের শব্দ, আর একটা হচ্ছে পাশাপাশি শব্দটাকে সুন্দর করার জন্য অ্যাডজেক্টিভ হইতে পারে বা অন্য কিছু হইতে পারে বা অবজেক্ট হইতে পারে, এরকম আছে। তো এইখানে আছে
কি আছে, দুইটা করে মানে ভিন্ন ভিন্ন শব্দ আছে এবং ওই দুইটা শব্দের অর্থ দেয়া আছে। 6টা লাইনের 12টা শব্দ এখানে দেয়া আছে, মানে আপনার শিখতে যেন সহজ হয়, প্র্যাকটিস করতে যেন সহজ হয়। তো এইভাবে এই পুরো প্র্যাকটিসটা আছে। এবং আমরা এই ক্লাসের পরে ধরেন এই ক্লাসটা করলাম, এখন আমরা এটাকে ক্লাসের ভিতরে প্র্যাকটিস করব কিভাবে, বা পরীক্ষা কিভাবে হবে, যে আমরা যে শিখলাম পরীক্ষা কিভাবে হবে, এটার জন্য এখানে কিছু ব্যাপার দেয়া আছে যে আমরা কিভাবে পরীক্ষা নিব বা প্র্যাকটিস করব। আচ্ছা, এরপরে চলেন আর্টিকেলের পরে, এরপরে যাই হচ্ছে শর্ট সেন্টেন্স। তো এখানে ইয়েস নোর ব্যাপারগুলো আছে। ধরেন আমরা প্রথম দিন শিখলাম হচ্ছে, প্রথম দিন না একসাথে শেখা হবে কিন্তু স্টার্ট, হ্যাঁ, একটা করে প্রথমে হয়তো ইয়েস নো শিখলাম, এরপরে নাইস, গুড, ওকে, শিওর এগুলো বলা শিখলাম, এরপরে হয়তো আরো কিছু জিনিস শিখলাম। এরপরে এইখানে আছে যে প্রতিদিন আমরা যে ছোট ছোট কথাগুলো বলি, ওই কথাগুলো যদি ইংরেজিতে বলতে চাই তাহলে কিভাবে বলবো, যেমন আচ্ছা, ঠিক আছে, সত্যি, এগুলা বলি না আমরা, হ্যাঁ, না, হ্যাঁ, ভালো হয়েছে, বাহ, চমৎকার, এরপরে কেন, কিভাবে, এগুলো তো আমরা বলি। কি হয়েছে, কি বুঝাতে চাচ্ছ, এরকম, অথবা আমি বুঝেছি, আমি জানি। এই যে কথাগুলা দেখেন এখানে প্রতিদিনের যে কথাগুলো আছে, আচ্ছা এখানে আসো, শোনো, এই যে কথা, বা আমি একমত তোমার সাথে, এটা সত্যি, এই যে কথাগুলা বলি দেখেন, এই যে এখানে অসাধারণ, দারুণ, এগুলো। এরপরে হচ্ছে এখন, পরে, এখন না, এরপরে হচ্ছে কি আছে, পরে দেখা হবে। এই যে কথাগুলো বলি আমরা প্রতিদিন, যেই কথাগুলো বলি একেবারে দরকারি কথা, এগুলো আমরা সবসময়ই বলি, মানে প্রতিদিনের ভেতরে ধরেন আমরা এখানে যদি 100 বাক্য থাকে বা 100 ফ্রেজ থাকে, তাহলে আমরা হয়তো এর মধ্যে 50টা প্রতিদিনই ব্যবহার করি, এরকম, আর 50টা হয়তো অন্য অন্য দিন মিলেমিশে ব্যবহার করি, এরকম। দেখেন কোনো সমস্যা নাই, চিন্তা করো না, হ্যাঁ, বাদ দাও। এই যে কথাগুলো, সাবধানে থেকো, এগুলো, কি খবর, কেমন আছো, এই জাতীয় কথা, ঠিক আছে, এগুলো আমরা হচ্ছে কোন একটা ক্লাসে শিখবো। আচ্ছা, তো আর্টিকেল গেল, এরপরে হচ্ছে আমরা কি শিখলাম, একটা স্ট্রাকচার শিখলাম, এরপরে হচ্ছে শর্ট ওয়ার্ড বা ফ্রেজগুলো শিখলাম। আচ্ছা, এরপরে আছে হচ্ছে বেসিক গ্রামার, ঠিক আছে। বেসিক গ্রামার মানে ইংরেজি বাক্য কিভাবে বানাইতে হবে, এখান থেকে হচ্ছে পার্সন, তো বাক্য কয় ধরনের হয়, কিভাবে বানাতে হয়, এগুলো আছে। এরপরে হচ্ছে এগুলো সবই আমি হচ্ছে শুধু বানিয়েছি, মানে বোঝার চেষ্টা করেছি, বানিয়েছি, প্র্যাকটিস করিনি, তো এখন প্র্যাকটিস করবো আপনাদের সাথে। আচ্ছা, এরপরে হচ্ছে বেসিক, আর এখানে কিছু ব্যাপার আছে, যেমন এটা হচ্ছে অক্সিলারি ভার্ব, হ্যাঁ, অ্যামিজার, ওয়াজ, ওয়ার, হ্যাভ, ওয়াজ, হ্যাঁ, এগুলো আছে, হ্যাড, এগুলো আছে এখানে। এবং এগুলো আমি আমার মতো করে খুবই সহজে, মানে যতটা সহজে করা আমি বুঝেছি আর কি, ওইভাবে আমি এটা করার চেষ্টা করেছি। আচ্ছা, তো এইভাবে হচ্ছে কি যাচ্ছে, এইখান থেকে হচ্ছে আমি পিন্টারেস্ট থেকে কিছু ব্যাপার পেয়েছিলাম, এটা আমার হচ্ছে খুবই ভালো লেগেছে। আমি অনেকগুলা পিকচার সংগ্রহ করেছি এবং এগুলো হলো, মানে দেখেন আই দিয়ে খুব চমৎকার করে বুঝিয়েছে, ইউ, হি, শি, হ্যাঁ, এগুলো বুঝি, এগুলো পার্সন। আর এইখানে আছে কিছু কিছু শব্দ আছে যেগুলো আমরা শব্দের মাঝে ব্যবহার করি, এগুলো যেমন এগুলো গুলিয়ে ফেলি বিশেষ করে, যেমন ইন কোথায় ব্যবহার করব, অন কোথায় ব্যবহার করব, আন্ডার, বিটুইন, হ্যাঁ, বিহাইন্ড, কোন জায়গায় কোনটা ব্যবহার করবো, এটার জন্য চমৎকার করে হচ্ছে এখানে প্রেজেন্ট করা আছে। মানে আমার কাছে মনে হয় এটিকে যদি দেখে একবার, তাহলে সে আর কোনোদিন এই ভুলটা করবে না, হ্যাঁ, এগুলো আছে। এরপরে দেখেন, আর হচ্ছে এরপরে হচ্ছে মানে বেসিক গ্রামার যখন কমপ্লিট হবে তখন আমরা স্টোরির দিকে চলে যাব, গল্প। এইখানে ওই যে বললাম 10টা গল্প রেডি করছি, দেখেন। আচ্ছা, তো দেখেন এইখানে গল্প আছে, তো প্রত্যেকটা গল্প হচ্ছে মাত্র 10 লাইন, সিম্পল এবং খুব সহজ সহজ বাক্য দিয়ে, শব্দ দিয়ে আছে। সহজ বলতে কি, মানে আপনার কাছে সহজ লাগবে এতটুকু আসার পরে, ঠিক আছে। তো এটা হচ্ছে এখানে কি লেখা, লার্ন ইংলিশ উইথ বিউটিফুল স্টোরি। আচ্ছা, এইখানে দেখেন এটা হচ্ছে মায়া হেল্পস দ্য ওল্ড ম্যান। মায়া হচ্ছে একটা মেয়ের নাম, সে একজন বৃদ্ধ মানুষকে সাহায্য করেছে, এটা নিয়ে একটা গল্প, এখানে 10 লাইনের গল্পটা আছে। এবং এই গল্প থেকে এখানে 3টা প্রশ্ন আছে, প্রশ্নগুলো বাংলায়, উত্তরটা ইংরেজি। তো এখানে গল্পের ভেতরে একটা কথা আছে যে মায়া ক্লান্ত, এখানে হচ্ছে আছে যে মায়া কেন ক্লান্ত। তো আপনি এখানে যে উত্তরটা দিবেন, এটা এই গল্পেরই একটা লাইন, আপনাকে বাড়তি কিছুই বলতে হবে না। আচ্ছা, না নিজে চিন্তা করে কিছুই বলতে হবে না, মানে গল্পেরই একটা লাইন আপনি জাস্ট বলে দিবেন, তাহলে উত্তর হয়ে যাবে। এরকম 3টা প্রশ্ন এখানে আছে। এরপরে যেটা মজার ব্যাপার, আমরা যদি কোনো ক্লাস না করি, আমরা যদি শুধু এই স্টোরি দিয়েও শুরু করি শেখা, তাহলে আমরা শিখতে পারবো।
কারণ হচ্ছে এইখানে দেখেন গল্পের ভেতরে কি আছে, জাস্ট বুঝার জন্য আমি একটু এক লাইন পড়ে শোনাচ্ছি। এটা হচ্ছে ইট ওয়াজ আ রেইনি আফটারনুন, মানে এটা একটা বৃষ্টিময় বিকাল ছিল। বাংলায় আমরা কি বলি, একদিন বিকালে বৃষ্টি হচ্ছিল, এইটাই হচ্ছে ইংরেজিতে এইভাবে। তো হোয়েন মায়া রিটার্ন হোম ফ্রম স্কুল, যখন মায়া স্কুল থেকে বাড়ি ফিরছিল, ঠিক আছে, মানে একদিন বিকালে বৃষ্টি হচ্ছিল, মায়া স্কুল থেকে বাড়ি ফিরছিল। এই যে কথাটা, ঠিক আছে, এইটা এইখানে আমি আবার ওয়ার্ড বাই ওয়ার্ড দিয়েছি, যেন কেউ যদি একটা শব্দের অর্থ না জানে, ধরুন আপনি ইট মানে কি এটা জানেন না, ঠিক আছে, তাহলে আপনি আপনি কিন্তু অলরেডি এগুলো সব পড়তে পারবেন এতটুকু যদি আপনি আসেন। কিন্তু আপনি যদি ধরেন কিছুই কোনো ক্লাসই করেন নাই, এটা দিয়ে আপনার ক্লাস শুরু, তাও আপনি পারবেন। যেমন ধরেন এখান থেকে শুরু করি আমি। এখানে কি আছে, মায়া, এটা কিন্তু একবার শিরোনাম থেকে আছে, এই যে শিরোনাম, মায়া হেল্পস দ্য ওল্ড ম্যান, এখান থেকে আছে, দেখেন এই যে এখানে আছে মায়া। তো মায়া হচ্ছে এখানে বাংলা, এটা ইংরেজি। হেল্পস মানে সে সাহায্য করে। এরপর হচ্ছে দা মানে একটা নির্দিষ্ট জিনিস বোঝায়। হচ্ছে ওল্ড ম্যান, ওল্ড মানে বৃদ্ধ, ম্যান মানে মানুষ। মায়া হেল্পস দ্য ওল্ড ম্যান মানে মায়া একজন বৃদ্ধ মানুষকে সাহায্য করে। এরপরে দেখেন গল্প শুরু হয়ে গেছে, যে ইট এটি, ওয়াজ ছিল, এ একটি, এরপর হচ্ছে রেইনি মানে বৃষ্টিময়, আফটারনুন মানে বিকাল। তাহলে আমরা যদি এইখান থেকেও পড়ি, ইট ওয়াজ আ রেইনি আফটারনুন, একটা এটা ছিল একটা বৃষ্টিময় বিকাল। হোয়েন যখন, রিটার্ন ফিরে এলো, হোম মানে বাড়িতে। এখন মায়া তো একবার পড়েই আসছি, হোয়েন মায়া রিটার্ন হোম, এই জন্য মায়া আর দ্বিতীয়বার এখানে নাই, ঠিক আছে। আচ্ছা, ফ্রম স্কুল মানে স্কুল থেকে, ফ্রম মানে থেকে, স্কুল। আচ্ছা, যে শি ফিলিং টায়ার্ড, সে ক্লান্ত অনুভব করছিল, বিকজ হ্যাড এ লং এক্সাম দ্যাট ডে। এরকম দেখেন সব কিছু একবারে শেষ পর্যন্ত, মানে গল্পের পুরোটা আপনার এখানে আছে। এরকম ভাবে আমরা 10টা গল্প রেডি করেছি। এখানে ছোট্ট একটা মেয়ে ফুল বিক্রি করে, এই গল্প আছে। এখানে আছে নিজের স্বপ্ন কখনো ছেড়ে দিও না, এরপরে আছে একটা জাদুময় গল্পের ডায়েরি। এরকম প্রত্যেকটা গল্পই খুবই চমৎকার গল্প, এবং এমন গল্প যে পড়লে আপনি যদি প্রথমবার পড়েন হয়তো কান্না চলে আসতে পারে, এরকম মানে খুবই চমৎকার গল্প। আচ্ছা, তো এগুলো দিয়ে আমরা প্র্যাকটিস করতে পারি, কিন্তু এখানে একটা মজার ব্যাপার আছে, এবং এটা খুব কঠিন। আপনার কাছে সহজ মনে হলেও এই জিনিসটা কঠিন হবে, মানে এখানে এসে আমাদের মূলত কঠিন জার্নি শুরু হবে। কেন কঠিন শুরু হবে? কারণ এটার হোমওয়ার্কটা একটু কঠিন। এটা হলো প্রথম ব্যাপার হচ্ছে যে শব্দগুলো শিখে গল্পটা মুখস্থ করে ফেলতে হবে। আচ্ছা, এরপরে ভিডিও বানাইতে হবে, ঠিক আছে। মুখস্থ করার পরে আপনি ভিডিও বানাবেন নিজে। হ্যাঁ, ফেস দিয়ে ভিডিও বানাতে পারেন, ফেস ছাড়াও বানাতে পারেন, কিন্তু ভিডিওটা বানাইতে হবে। আপনার মোবাইলে ভিডিও বানাবেন, আমিও বানাবো। এবং এটা করলে এই যে দুইটা কাজ, একটা হচ্ছে শব্দগুলো তো আপনি পারেনই অলরেডি, শুধু গল্পটা মুখস্থ করে ফেলবেন এবং ভিডিও বানাবেন। এইটা করলে আমাদের 10টা না 8টা উপকার হবে। আচ্ছা, 8টা উপকার হবে। কি কি উপকার হবে? 1 নাম্বার হচ্ছে নতুন শব্দ যদি কোনো একটা থাকে এটা শেখা হয়ে যাবে। 2 নাম্বার, গল্প পড়ার অভ্যাস, আপনি তো জুড়ে জুড়ে পড়তে হবে মুখস্থ করার জন্য। হ্যাঁ, তো গল্প পড়ার যে অভ্যাস এটা হচ্ছে আচ্ছা হবে আপনার। এরপরে মুখস্থ আপনি করে ফেলবেন গল্পটা, এটার মাধ্যমে আপনার জড়তা কেটে যাবে। ইংরেজি বলার সময় যে আমরা আটকে যাই একটা ভাব থাকে না, যেমন আমি পড়ার সময় আটকে যাচ্ছিলাম, তো এই যে আটকে যাওয়ার ভাবটা এটা দূর হয়ে যাবে, কারণ আপনি তো বারবার পড়ে দেখেন, বারবার রিপিট করে কিন্তু আপনি মুখস্থ করবেন, তো করলে এটা হয়ে যাবে। এই মেথডগুলো আমার নিজের, ঠিক আছে, এটা আমি কোথাও দেখি নাই, আমার কাছে মনে হয়েছে এইভাবে যদি শিখি তাহলে ভালো হবে। এরপরে হলো হয়তো এটা নাও কাজ করতে পারে, হ্যাঁ, তো আমি তো জানি না কিভাবে কাজ করে, কিন্তু আমার কাছে মনে হয়েছে কাজ করবে। এবং তো বারবার রিপিট করতে হবে। রিপিট করা এটা কিন্তু ইংরেজি শেখার একটা প্র্যাকটিস, মানে যখন স্পিকিং প্র্যাকটিস করি তখন রিপিট একটা প্র্যাকটিস, বারবার রিপিট করতে হয় শব্দ। আচ্ছা, এরপর হচ্ছে ভিডিও বানানো। অনেকের ভিডিও বানানো নিয়ে ভয় আছে। ভিডিও বানানো কিন্তু সাধারণ কথা বলার চেয়ে কঠিন। আপনি সাধারণভাবে একজনের সামনে কথা বলছেন, দেখবেন যে আপনি মোটামুটি ভালো কথা বলতে পারেন, আর যখন ভিডিও বানাবেন বারবার আটকে যাবেন, ঠিক আছে। তো এই জন্য ক্যামেরার সামনে যখন আপনি কথা বলতে পারবেন, যদি এই জিনিসটা আপনি পারেন তাহলে আপনি যে কোনো জায়গায় কথা বলতে পারবেন। আচ্ছা, এরপরে হচ্ছে তাহলে আপনার ভয়টা দূর হবে ভিডিও বানানোর মাধ্যমে। আপনার মনের ভিতরে যে ভয় কথা বলা নিয়ে, আমি কি ইংরেজি বলতে পারি পারি না, এই ভয়টা থাকবে না। এরপরে হচ্ছে লিসেনিং এর স্কিলটাও হবে, মানে আপনি যখন ভিডিও বানাবেন, আপনি তো ভিডিও বানানোর পরে শুনবেন যে আপনার ভয়েসটা কেমন লাগে শুনতে, তো আপনার কাছে প্রথম দিকে খুবই বাজে লাগবে, ঠিক আছে। তখন আপনি জানবেন যে কিভাবে আরেকটু সুন্দর করে বলা যায়, ঠিক আছে, তখন আপনি এটা পারবেন। আরেকটা হচ্ছে কনফিডেন্স বাড়বে।
ঠিক আছে, আপনার যে ইংরেজিতে কথা বলার কনফিডেন্স এইটা হাই হবে ইনশাল্লাহ। তাহলে এই প্র্যাকটিস যখন করব খুবই মাত্র 10টা লাইন শিখতে হবে এবং প্রতিদিন একটা গল্প থাকবে। ঠিক আছে, তো একটা গল্প আমরা হচ্ছে মুখস্থ করে ফেলবো, 10টা লাইন মুখস্থ করে ফেলবো, ভিডিও বানাবো, এটাই হচ্ছে কাজ। আসলে অত কঠিন না, আমি একটু বোঝানোর জন্য একটু বলছি। আচ্ছা, তো এটা গেল। এরপরে চলেন আমরা এগুলো একটু কাটি। হ্যাঁ, অনেকগুলা হয়ে গেছে। আচ্ছা, এরপরে আসেন আমরা কি দেখব। এরপরে হচ্ছে আচ্ছা, এটা হলো লিসেনিং প্র্যাকটিসের জন্য মূলত আমি যে বইটা বানিয়েছি এটা দেখাই আপনাদেরকে। আচ্ছা, এইটা একটা চমৎকার জিনিস আমার কাছে। ঠিক আছে, এটা হচ্ছে দেখেন এই যে বই আছে, এই যে বইটা, এইটা এখানে কি লেখা, এটা হচ্ছে কম্পাইলেড বাই এনামুল হাসান মারুফ। মানে বইটা আমি লিখিনি আসলে, এটা আমি সংকলন করেছি। সংকলন মানে হচ্ছে কোনো একটা জিনিস আগে থেকে আছে, ওটাকে আমি নিজের মতো করে প্রেজেন্ট করছি। ঠিক আছে, তো এখন এই বইয়ের ভেতরে যেটা আছে প্রথম, এই যে এটাই হচ্ছে আমাদের মূল পৃষ্ঠা, এটার ভিতরে একটা ভিডিও লিঙ্ক আছে। এই লিঙ্ক যদি আপনি যান তাহলে আপনি প্রায় 42 মিনিটের একটা ভিডিও পাবেন। ঠিক আছে, তো ওই পুরো ভিডিওটা নিয়েই এই বইটা বানানো হয়েছে এবং এখানে একটা স্ক্যানার আছে, কি কিউআর কোড আছে, আপনি যদি স্ক্যান করেন তাহলেও আপনি ওই ভিডিওতে চলে যাবেন সহজে। আচ্ছা, এখন এই ভিডিওটার ভিতরে 6টা গল্প আছে। ঠিক আছে, এবং এটা হচ্ছে A1 লেভেলের স্টোরি। ঠিক আছে, স্টোরি বুক, মানে খুবই সহজ আর কি। তো এখন প্রথম থেকে শুরু হবে একটা গল্প, এরপরে 9 মিনিট 13 সেকেন্ড থেকে একটা গল্প, এরপরে এইভাবে 6টা গল্প শেষ হবে। এখন এই যে গল্পগুলো আছে এইটা মূলত আমরা ভিডিও দেখে মানে বুঝার চেষ্টা করব প্রত্যেকটা শব্দ, যে আমি পুরো 40 মিনিটের একটা ভিডিও দেখে প্রত্যেকটা শব্দ বুঝি কিনা। ঠিক আছে, মানে পুরো গল্পটা বুঝে ফেলি কিনা। তো এই জন্য এখানে দেখেন এই গল্পটা এখানে আবার ইংরেজি দেয়া আছে, সেম গল্পটা, মানে ভিডিওতে আপনি যেই কথাগুলো পাবেন সেম কথাগুলো এখানে ভিডিওতে মানে এইখানে দেয়া আছে। ঠিক আছে, তো ইংরেজিতে যারা একেবারেই নতুন, হ্যাঁ আমি একেবারে নতুন বলবো, আমি মোটামুটি এই গল্পটা শুনে বেশিরভাগ শব্দ বুঝি। ঠিক আছে, তো যেহেতু আমি ইংরেজি নিয়ে পড়িনি, গ্রাফিক ডিজাইন যেহেতু শিখছি বা শেখাচ্ছি, অনেক কম্পিউটার ব্যবহার করি, মোবাইল ব্যবহার করি, অনেক ইংরেজি শব্দ দেখতে হয়, দেখতে দেখতে এতটুকু শেখা হয়ে গেছে। আচ্ছা, তো এই জন্য অনেক কিছু হয়তো বুঝি, কিন্তু যারা যদি এমন কেউ থাকেন, হ্যাঁ আপনিও তো গ্রাফিক ডিজাইন শিখছেন বা প্র্যাকটিস করছেন, এই জন্য আপনি এমন কেউ থাকার কথা না, কিন্তু এরপরেও যদি কেউ থাকেন যে ইংরেজির সাথে একেবারেই লেনদেন নাই বা দেখাশোনা নাই, তাহলে আপনি প্রথমে একবার বাংলাটা পড়ে নেবেন। এই বাংলা পড়তে স্বাভাবিক গল্প পড়ার মতো মজা পাবেন না আপনি। ঠিক আছে, কারণ এখানে ডিরেক্ট মানে ভিডিওতে যেই বিষয়টা আছে, একটা পরিবেশ, একটা কথা বলা হচ্ছে, ওই কথাটাই এখানে আছে। ঠিক আছে, যেমন একটা ছেলের নাম হচ্ছে লিও, মানে একজনে বলতেছে, হেই লিও, তুমি কি আজ ফুটবল খেলতে চাও? সে বললো যে দুঃখিত, মানে টম আরেকটা ছেলের নাম, বললো দুঃখিত টম, আমি হচ্ছে আজকে খেলতে পারবো না। সে বলতেছে, কেন খেলতে পারবে না, তুমি কি আজকে ব্যস্ত? বললো যে হ্যাঁ, আমার বাবা আজকে আমাকে নিতে আসছেন। ঠিক আছে, ভিডিওতে যে ব্যাপারগুলো আছে এগুলাই এখানে বাংলাতে আছে, একবারে যতগুলো আছে সব আছে। তো একটা গল্প এখানে বাংলাতে আছে, আপনি একবার বাংলাতে পড়ে ফেলবেন, পড়ার পরে যদি আপনি ইংরেজি দেখেন, মানে ভিডিওটা দেখেন, দেখবেন যে আপনি সব শব্দই মোটামুটি বুঝতেছেন। ঠিক আছে, এরকম। তো এবং এগুলা দিয়ে আমরা লিসেনিং প্র্যাকটিস করতে পারি, মানে সব গল্প শুনে বুঝি কিনা, এবং শ্যাডোয়িং প্র্যাকটিস করতে পারি। যদি শ্যাডোয়িং করি তাহলে ওইখানে মূল গল্পটা আছে, মূল পরিবেশ আছে, এক্সপ্রেশন আছে, যে কোন অবস্থায় কোন এক্সপ্রেশনে কথাটা বলতে হবে, মানে কোন ধরনের টুন থাকতে হবে গলার, রিদম কেমন হবে, এগুলো আমরা বুঝতে পারবো। ঠিক আছে, তো এইখানে শুধু একটা ভিডিওর মানে কথাগুলো এখানে আছে, প্রায় 40 মিনিট এর ভিডিও, তো এখানে এটা আছে। ঠিক আছে, তো এখান থেকে যদি আমরা প্র্যাকটিস করি, ধরেন যে এখানে 6টা গল্প আছে, একটা গল্পের মধ্যে বিভিন্ন পরিবেশ দেখাচ্ছে, ওইখানে গিয়ে কথাবার্তা বলছে এবং ওই কথাগুলো আপনি শিখে ফেলছেন, তাহলে সারাদিনে আপনি তো এই পরিবেশগুলোর মধ্য দিয়েই যাবেন, এগুলোই তো বলবেন। তো এইটা আর কি। এরপরে চলেন, এরকম আরেকটা বই আছে, ভিডিও আছে, ওইটা না হয় আমরা পরে দেখবো এক সময়। এখানে আছে হলো কথা বলার অন্যান্য স্ট্রাকচার নিয়ে কিছু বিষয় এখানে আছে। হ্যাঁ, তো এখানে আছে টেন্স, মানে অতীত বর্তমান ভবিষ্যতের কিছু ব্যাপার আছে। এখানে আমরা সিচুয়েশনে চলে যাই, আমাদের মানে দেখতেই বড় হয়ে যাচ্ছে ক্লাসটা। আচ্ছা, প্রায় 1 ঘন্টার মতো হয়ে গেছে। আচ্ছা, তো সিচুয়েশনে চলে যাই, চলেন সিচুয়েশন।
আচ্ছা, এইখানে এটা শিরোনাম হচ্ছে লার্ন ইংলিশ লাইক এ বেবি, মানে হচ্ছে বাচ্চাদের মতো করে ইংলিশ শেখেন, অথবা প্রবাসীদের মতো করে ইংলিশ শেখেন আমরা বলতে পারি বড়দের জন্য। এটা হচ্ছে যে আপনি ইংরেজির কোনো কিছুই জানেন না, হ্যাঁ, কোনো অক্ষরও চিনেন না, এবিসিডি কোনটা বুঝেন না, কিন্তু ইংরেজিতে কথা বলতে পারেন। যেমন এমন দেশে কেউ যদি থাকে যেখানে ইংরেজিতে কথা বলা হয়, তাহলে কিন্তু সে বই না পড়েও ছোট থেকে ইংরেজিতে কথা বলতে পারবে। অথবা বাংলাদেশে ধরুন বাচ্চারা বই পড়া এখনো শেখে নাই, সরিয়ে কোনটা সরাই কোনটা চিনে না, কিন্তু বাংলাতে অনর্গল কথা বলতে পারে। তো সে কিভাবে পারে? এটা তো ভাষা, কিভাবে পারে? এটা হচ্ছে আপনি শুনবেন শিখবেন, শুনবেন শিখবেন, এভাবে। এইখানে দেখেন, এই যে ঘুম থেকে ওঠা ও সকালের রুটিন, এইখানে আমরা এটাকে আবার ভাগ করেছি 4-5টা ভাগে। যেমন ঘুম থেকে উঠা একটা, দাঁত ব্রাশ করা, গোসল করা, নাস্তা করা, দিনের পরিকল্পনা করা। ঠিক আছে, তো এই অবস্থাতে আমরা কি কি কথা বলি সাধারণত? ধরেন যে আপনি ঘুম থেকে ওঠার সময় এই কথাগুলো হয়তো বলেন যে, আজ তুমি কয়টায় ঘুম থেকে উঠেছ, কাউকে প্রশ্ন করলেন, সে হয়তো বললো যে আমি আজ সকাল 6টায় ঘুম থেকে উঠেছি। এরপরে হয়তো বললেন যে তুমি কি অ্যালার্মের শব্দ শুনে উঠেছ, সে বললো যে না, আমি অ্যালার্ম ছাড়াই উঠেছি অথবা শব্দ শুনে উঠেছি। এরপরে ধরেন যে দাঁত ব্রাশ করতে গেল, এরপরে বললো যে তুমি কি দাঁত ব্রাশ করেছ, সে বললো হ্যাঁ একটু আগেই করলাম আমি দাঁত ব্রাশ। বললো তুমি কোন টুথপেস্ট ব্যবহার করো, হ্যাঁ মাইক্রোপ্লাস্টিক। তো এখন হচ্ছে সে বললো যে আমি অমুকটা ব্যবহার করি, এরকম। তো এখানে দেখেন গোসল করার সময় হচ্ছে কিছু কথাবার্তা আমরা বলি, যে গরম পানি না ঠান্ডা পানি, শ্যাম্পু ব্যবহার করছো কিনা, এগুলো। এরপরে ধরেন মা বাবার সাথে আপনি আছেন, তখন কিছু কথা বলবেন। এরপর হচ্ছে ভাই বোনের সাথে কিছু কথা, ধরেন যে কারো খোঁজ খবর নিচ্ছেন, তখন কিছু কথা হয়তো বলবেন। এরকম ধরেন আপনি রিক্সা ভাড়া করবেন, ঠিক আছে, এটা একটা পরিবেশ। তো আপনি রিক্সাওয়ালাকে বলেন যে ভাই মানে যাবেন, স্টেশনে যাবেন? সে বললো যে হ্যাঁ যাবে, ওঠেন। তারপর বলেন যে কত টাকা নিবেন, হ্যাঁ সিট ফাঁকা আছে কিনা, এইগুলো। পরে রাস্তা জিজ্ঞেস করা, ঠিকানা জিজ্ঞেস করা, হ্যাঁ ভাড়া নিয়ে কথা বলা। এখানে প্রথমে হচ্ছে মূল শিরোনামগুলো আছে, দেখেন ঘুম থেকে ওঠা ও সকালের রুটিন, এইখানে আমরা 4-5টা ভাগ করেছি যেন সবগুলো সিচুয়েশন আমরা পাই। এরপর হচ্ছে পরিবারের সাথে কথা বলা, এইখানে আছে আরো কয়েকটা, 4টা সিচুয়েশন আছে। এখানে হচ্ছে খাওয়া দাওয়া, পান করা, এগুলো নিয়ে আছে। বাহিরে যাওয়া, ঠিকানা বলা, স্কুল কলেজ বা কোর্স বিষয়ক কথা, অফিস কর্মক্ষেত্র, কেনাকাটা, দরদাম, ফোনে কথা বলা, মেসেজ করা, হ্যাঁ এগুলোর ভিতরেও কিন্তু আছে কল রিসিভ করা, কাউকে খোঁজা, তথ্য দেওয়া, হ্যাঁ এগুলো আছে। তো নতুন মানুষের সাথে পরিচয় হলে আমরা যেই সিচুয়েশন গুলাতে পড়ি। এরপর হলো বন্ধুদের সাথে আড্ডা, অসুস্থ বা ডাক্তারের কাছে গেলে, রেস্টুরেন্ট বা খাবার অর্ডার, ভ্রমণ বা বুকিং। এরপর হচ্ছে অনুভূতি প্রকাশ করা, সাহায্য চাওয়া, অনুমতি চাওয়া, সোশ্যাল মিডিয়া বা অনলাইনে যদি কথা বলি, কোনো অনুষ্ঠানে যদি মানে যাই তাহলে কি কথা হয়, অভিযোগ বা সমস্যা যদি থাকে। এরপর হচ্ছে আবহাওয়া নিয়ে কথা, এরপর হচ্ছে দৈনন্দিন পরিকল্পনা, এগুলো নিয়ে কথা। তো এইখানে 20টা সিচুয়েশন আছে মানে মৌলিক, এবং প্রত্যেকটার উপরে মিনিমাম 3টা করে মানে আলাদা সিঙ্গেল সিচুয়েশন আছে, মাঝে মধ্যে 5টা বা 4টা করেও আছে। তো এখানে হচ্ছে প্রায় 100+ সিচুয়েশন আছে, ঠিক আছে। তো এইগুলো এই পর্যন্ত আমি যা কিছু আপনাদেরকে দেখাইলাম, এগুলো যদি আমরা নিয়মিত প্র্যাকটিস করতে যাই তাহলে আমাদের মিনিমাম 100 দিন সময় লাগতে পারে বা আরো বেশি লাগতে পারে, ঠিক আছে। তো এখন আমাদের এখানে 21টার মতো ক্লাস হবে, মানে আমাদের 21টা বা হয়তো 20টাও হতে পারে, মানে গ্রাফিক ডিজাইন কোর্স যতদিন চলবে ততদিনই হচ্ছে আমরা এখানে প্র্যাকটিস গুলো করব। তো এইখানে ধরেন যে স্টোরি আছে 10টা, যে 10 লাইনের স্টোরি আছে 10টা, হয়তো আমরা 1টা 2টা প্র্যাকটিস করলাম, ঠিক আছে। আবার হচ্ছে সিচুয়েশন আছে কয়েকটা, এগুলো আমি সব আপনাদেরকে দিয়ে দিব। যদি পরবর্তীতে প্র্যাকটিস করার সুযোগ হয় তাহলে একসাথে করব, কিন্তু সব দিয়ে দিব, কিন্তু 2-3টা করে হচ্ছে আমরা প্র্যাকটিস করব, যেন হচ্ছে কোনটা কিভাবে প্র্যাকটিস করতে হয় এটা শেখা হয়ে যায়, ঠিক আছে। পরবর্তীতে আপনি কোনো আপনার জন্য কোনো একটা স্পিকিং পার্টনার বা লার্নিং পার্টনার বানিয়ে এরপর হচ্ছে আপনি তার সাথে প্র্যাকটিস করবেন, ঠিক আছে। কেউ চাইলে আমার সাথেও প্র্যাকটিস করতে পারেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, এই হচ্ছে বিষয়, মানে আমার সাথে এই পর্যন্তই প্র্যাকটিস করতে পারবেন। এই কোর্স যে কয়দিন চলে আমরা মূলত ক্লাসেই প্র্যাকটিসটা কমপ্লিট করার ট্রাই করব, এরপরেও বাসায় শেখার জন্য কিছু জিনিস থাকবে। এই হচ্ছে মূল বিষয়, হ্যাঁ। তো এটার জন্য আমি একটা গ্রুপ করেছি, যেন আসলে এইটা তো হলো আমার শেখার জার্নি, বা যারা শিখতে চান তারাও কিছুটা শিখতে পারবেন বলে আমার বিশ্বাস। আর এটা তো আমি এখানে কাউকে আসলে শেখাচ্ছি না, আমি আসলে স্পিকিং পার্টনার খুঁজছি বা লার্নিং পার্টনার খুঁজছি যাদের সাথে মিলেমিশে শিখবো।
যার কারণে এটা আসলে ওপেন না। হ্যাঁ, তো আমি চাচ্ছি যে অল্প কয়েকজন মিলে এই প্র্যাকটিসটা করব, এবং যারা আসলে সময় দিতে পারবে, আগ্রহী, তারাই হচ্ছে জয়েন করবেন। ঠিক আছে, এইখানে দেখেন আমি একটা গ্রুপ করেছি যেন সহজে আমি শেয়ার করতে পারি, ভিডিও শেয়ার করব, এবং হচ্ছে আপনারা যে প্র্যাকটিস করে জমা দিবেন এইখানেও জমা দিতে পারবেন, আবার মিলেমিশে তো প্র্যাকটিস করবই। ঠিক আছে, তো ধরুন ভিডিও বানালেন, তাহলে এখানে জমা দিলেন, আর আমি হচ্ছে শিটগুলো এখানে শেয়ার করলাম। হ্যাঁ, আমাদের কোর্সের মতো করে, অনেকটা কোর্স ভাইব আর কি। তো এটার নাম হচ্ছে ম্যাজিক ইংলিশ প্র্যাকটিস জোন। দেখেন শব্দ কি, এটা হচ্ছে প্র্যাকটিস জোন, প্র্যাকটিস করারই এটা জায়গা। ঠিক আছে, এখানে কেউ নাই এখন। ঠিক আছে, তো আপনারা জয়েন করবেন। তো জয়েন করার সময় এখানে কিছু প্রশ্নের উত্তর দিতে হবে। দেখেন, আপনি কি লাইভ ক্লাসে অংশগ্রহণ করবেন? এখানে লাইভ ক্লাস অংশগ্রহণ করা লাগবে কিন্তু। ঠিক আছে, কারণ ক্লাসেই মূল প্র্যাকটিসটা হবে বা পরীক্ষাটা হবে, আর এরপরে পড়া পড়া দেওয়া হবে। তো আপনি হচ্ছে উত্তর দিবেন, শুধু হ্যাঁ না দিবেন। এরপর হচ্ছে ঠিকঠাক মতো হোমওয়ার্ক জমা দিবেন কিনা, এরপর হচ্ছে গ্রুপের নিয়ম কানুন মেনে চলবেন কিনা। গ্রুপের নিয়ম কানুন এখানে দেয়া আছে, এই যে হালকা নিয়ম কানুন আছে। এটা হচ্ছে ক্লাসে অংশগ্রহণ করব, প্র্যাকটিস করব, হোমওয়ার্ক ঠিক মতো জমা দিব, অ্যাক্টিভ থাকবো। ঠিক আছে, আর হচ্ছে মানে স্প্যাম বা অন্য কোনো ধরনের অসৌজন্যমূলক আচরণ করব না। আচ্ছা দেখেন, তো নিয়ম যদি মানেন তাহলে ভালো, কারণ এখানে আমার প্র্যাকটিস করা লাগবে। ঠিক আছে, এবং আপনি উপকৃত হবেন যদি আপনি নিয়মিত প্র্যাকটিস করেন। এই জন্য যদি আসলেই প্র্যাকটিস করার ইচ্ছা থাকে তাহলে জয়েন করবেন। আমি আজকে এই গ্রুপের লিঙ্ক আপনাদের যে গ্রাফিকের গ্রুপ আছে ওইখানে শেয়ার করব। ঠিক আছে, এখানে একজন হইলেও কোনো সমস্যা নেই। ঠিক আছে, কিন্তু আপনি যদি শিখতে চান বা প্র্যাকটিস করতে চান আমার সাথে, আপনি যদি ভালো পারেন তাহলে আমার উপকার হবে বেশি, তখন আমি আপনার থেকে শিখতে পারবো। হুম, আর আপনি যদি একটু কম পারেন তাহলে আপনার উপকার হবে। ঠিক আছে, তখন আপনি শিখতে পারবেন। তো এই আর কি, মিলেমিশে আমরা শিখবো। যদি আপনি আগ্রহী হন তাহলে আমি গ্রুপে আজকে এটার লিঙ্ক শেয়ার করব, আপনি এখানে জয়েন হয়ে যাবেন। এবং এটার ক্লাস হবে বা আমরা প্র্যাকটিস করব হলো রবি, মঙ্গল এবং বৃহস্পতি। ট্রুথ মানে নিয়মিত প্র্যাকটিস করব রবি, মঙ্গল, বৃহস্পতি। ঠিক আছে, এবং রবি, মঙ্গল, বৃহস্পতি দিনের বেলাও আমি হচ্ছে দেখি একটা সময় বের করতে পারি কিনা, এটা হচ্ছে পরিবেশ বুঝে। হ্যাঁ, এখনই সবকিছু সেট করা আছে এরকম না, মাঝে মধ্যে আমাদের নিয়ম কানুন চেঞ্জ করার প্রয়োজন হলে করব, যেভাবে সহজ হয় আর কি ওভাবে করব। তবে কারো যদি প্র্যাকটিস করার ইচ্ছা না থাকে, শুধু শুধু এই গ্রুপে জয়েন হয়ে মেম্বার সংখ্যা বাড়িয়ে লাভ নেই। ঠিক আছে, তো আমি বলি যে আপনি লিভ নিয়ে নেন, কিন্তু আপনার যদি এগুলো রিসোর্স দরকার হয় তাহলে আমার কাছে যে কোনো সময় চাইলে দিয়ে দিব, এটা নিয়ে টেনশন নেই। কিন্তু আপনি যদি প্র্যাকটিস করেন তাহলে এখানে থাকেন, এবং একে অপরকে হেল্প করার মাধ্যমে আমরা একটা প্রস্তুতি নেওয়ার চেষ্টা করি, কোর্সে ভর্তি হওয়ার প্রস্তুতি। ঠিক আছে, আপনি যদি কোর্সে ভর্তি নাও হন তারপরে অনেক কিছু শেখা হয়ে যাবে ইনশাল্লাহ। এই হচ্ছে আমার মানে আমার কাছে যা ছিল আমি বললাম। আর বাকি কারো যদি কোনো প্রশ্ন থাকে বা জিজ্ঞাসা থাকে তাহলে বলতে পারবেন। আর যদি না থাকে তাহলে আমরা এখানেই শেষ করি। আচ্ছা ঠিক আছে তাহলে।